সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে পলিটিকা টিভির সাপ্তাহিক আয়োজন পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আজকে আমাদের লন্ডন স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান এবং উপস্থিত থাকবেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আমরা কিছুটা দেরিতে শুরু করার কারণে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ঈদ কেমন উদযাপন করলেন? একটা দীর্ঘ সময় পর আপনি এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ঈদ উদযাপন করেছেন। নিশ্চয়ই এবারের ঈদ আপনার কাছে কেমন উদযাপন হলো? এবারের ঈদ আপনার কথাটা কেটে গেল, আরেকবার যদি একটু বলেন। এবারের ঈদ কেমন উদযাপন করলেন? নিশ্চয়ই আপনি বাংলাদেশে নেই। এবারে ঈদ তো ব্যতিক্রম ঈদ। আমি সচরাচর যে ধরনের ঈদ উদযাপন করে আমি অভ্যস্ত, সেটা তো নিশ্চয়ই এমনটা না। আমার নেতা কর্মী, আমার এলাকা, আমার মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়েই তো আমরা ঈদ করি। তো সেটা করার সুযোগ তো এবার অনেকটাই সীমিত। I hope you understand what I'm trying to say. যাই হোক, আপনি ঈদ উদযাপন নিশ্চয়ই সীমিত পরিসরে করেছেন। স্বাগত জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি লাইটটা ঠিক করছি। তো যে আলোচনা শুরু করেছিলাম রাশেক রহমান আপনাকে দিয়ে, আপনি নিশ্চয়ই নিউ ইয়র্ক টাইমসের সে প্রতিবেদনটি দেখেছেন, বা এই প্রতিবেদন পরবর্তী সময়ে যে বিশ্লেষণ হচ্ছে, ধর্মীয় উগ্রবাদের উত্থানের শঙ্কা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এবং এই প্রতিবেদনটি নিয়ে আপনার কি মূল্যায়ন? জি, দেখেন, আমার সবচেয়ে বড় মূল্যায়ন হচ্ছে নিউ ইয়র্ক টাইমস উগ্রবাদের উত্থান নিয়ে কথা বললো কি বললো না, বা অন্য কোনো পত্রিকা বললো কি বললো না, তার থেকে বড় কথা বাস্তবতাটা কি। বাস্তবতা হচ্ছে যে একটা সমাজে টলারেন্সের অভাব বা সহনশীলতার অভাব কখন দেখা দেয়। মৌলবাদের সাথে আপনার ইনটলারেন্স, অর্থাৎ অসহিষ্ণু হয়ে ওঠার যে একটা ইতিবাচক খুব নিবিড় সম্বন্ধ আছে, সেটা তৈরি হয় যখন আপনি কোনো সমাজে লেখাপড়া, জ্ঞান সৃজন বা জ্ঞানের চর্চার জায়গাটার মূল্য কমিয়ে দেন। এখন বাস্তবতা হচ্ছে যে আপনি সারাদিন উগ্রবাদ 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 করতে পারেন, আপনি উগ্রবাদকে মোকাবেলা করার জন্য অনেক বাহ্যিক বা শারীরিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিন্তু দিনের শেষে মনের ভিতরের যেই জায়গাটা, অর্থাৎ চৈতন্যের যেই জায়গা, সেই জায়গায় যদি কোনো মৌলিক পরিবর্তন আনার চেষ্টা আপনি না করেন, বা সেই ব্যাপারে আপনার যদি কোনো পরিকল্পনা না থাকে, তাহলে এরকম টাইমস আরো হাজারো প্রতিবেদন লিখবে, কিন্তু আপনি উগ্রবাদকে সত্যিকার অর্থে মোকাবেলা করতে পারবেন না। এখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে এই যে প্রতিবেদন যেটা ছাপানো হচ্ছে, সেটার পিছনে আমাদের যে দায় আছে সেটা তো অস্বীকার করতে পারি না, বিকজ উই হ্যাড এ সুপিরিয়র রেসপন্সিবিলিটি। পারহ্যাপস বলবো না, আই এম প্রিটি শিওর উই হ্যাভ ফেইলড ইন দ্যাট। আদারওয়াইজ একেবারে ওই কি বলে যে গাছ থেকে ফল যেমন মাটিতে পড়ে, তেমন হঠাৎ করে উগ্রবাদের উত্থান হয়ে গেল, ব্যাপারটা কি সেরকম নাকি? তা তো না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আপনি অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে একেবারে সামরিক কায়দায় আপনি উগ্রবাদ মোকাবেলা করবেন, এই চিন্তাটাও তো ফিউটাইল চিন্তা। সুতরাং অ্যাজ এ নেশন উই হ্যাভ টু ইউনাইট, নাম্বার ওয়ান, দলমত নির্বিশেষে। যদি আমরা মনে করি যে বাংলাদেশটাকে রাখতে হবে, বাংলাদেশকে সুস্থ রাখতে হবে, সেখানে আপনি যেতে পারবেন, যদি আপনি ইংল্যান্ডে থাকেন, কিন্তু যেতে পারবেন, আসতে পারবেন, আপনার যে চর্চার জায়গা সেটাকে সমুন্নত রাখতে পারবেন। তুষার ভাই খুবই বুদ্ধিদীপ্ত একজন মানুষ, সংস্কৃতিবান একজন মানুষ। ওনার জায়গাটাকে যদি ওনাকে ধরে রাখতে হয়, আমাকে যদি আমার দেশে ফিরে যেতে হয়, তাহলে উই অল হ্যাভ টু ইউনাইট অ্যান্ড উই হ্যাভ টু রিকগনাইজ যে যেই সমস্যা আজকে আমাদের চোখে ধরা পড়ছে, সেটা একদিনে তৈরি হয় নাই, সেটা বহু বছরে তৈরি হয়েছে। এবং বাংলাদেশ থেকে রাজনীতি নামের যে শব্দটা, এটা সত্যিকার অর্থে অনুপস্থিত ছিল বলেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। এর দায় আমরা কেউ এড়াতে পারবো না।
if you ask me. That's my standpoint. It's as simple as that. তো আপনি রাজনীতিবিদ হিসেবেও দায় এড়াতে পারছেন না বা পারেন না, তো তাহলে আপনার আমি পারি না, আমি দায় এড়াতে চাই না, আমি খুব চান সচেতন না। এই জায়গায়। সেটা এই উপলব্ধিটা আপনার কখন হলো? 5ই আগস্টের পরে না 5ই আগস্টের আগেও আপনি না, এবং আপনার দলটি অনুভব করেছে এবং কখনো না। তো সেখানে আপনার কি ভূমিকা ছিল? তানভীর ভাই, আপনি আমার সাথে অনেক, আমার সৌভাগ্য, আপনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি যখন আপনি 71 টিভিতে ছিলেন, আপনার তো মনে আছে। কোনোদিনও আমি রাশেক রহমান আজকে যে কথা বলছি এর ব্যতিক্রম কোনো কথা এর আগে বলি নাই। আপনি ইউটিউবে যান, আমার নামে যে চ্যানেল আছে সেখানে আমার ধারণা 2,500 থেকে 3,000 আমার বক্তব্য আছে, একেবারে লাইভ বক্তব্য সেখানে ইউটিউবে রাখা হয়। আমি 2,000 উপর টক শো করেছি। সবসময় আমি একটা কথা বলেছি যে কোথাও এক জায়গায় আমরা একটা বিরাট বড় ভুল করছি। দ্যাট ইজ বাংলাদেশের যে অনন্য সৃজন এবং বাংলাদেশের মানুষের বা বাঙালির যে একটা উদ্দেশ্য থাকার কথা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের চেতনা, এটা তো ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম। আমরা তো, আমার প্রত্যেকটা বক্তব্যে আপনি এটা পাবেন। আমি যে জায়গাটি বলতে চেয়েছিলাম আপনি হয়তো বলেছেন, তাহলে আপনার এই সমালোচনা গঠনমূলক পরামর্শগুলো কি তাহলে কাজ করেনি আপনার? না, কাজ করেনি বলেই তো আপনি মনে করেন আমি বেশ সাইডলাইন অবস্থায় ছিলাম, এটা আপনারা তো জানেন। এখন আল্লাহ তাআলা আমাকে একটা কঠিন রকম শক্ত ভয়েস দিচ্ছেন। আই হ্যাভ এ আনডিনায়েবল প্রেজেন্স। পারিবারিকভাবে, শুধু আওয়ামী লীগ নয়, পারিবারিকভাবে আমার বাংলাদেশে একটা অবস্থান ছিল বলে আমাকে আসলে হারিয়ে যেতে হয় নাই। আই কুড সার্ভাইভ। বাট কখনো যে আমাদের এই রাজনৈতিক বক্তব্যকে খুব, ইংরেজিতে বলা হয়, it's not that anybody has paid heed to it. That means nobody actually thought that what I was saying is necessary. We were only running after development. What is development? আপনি ইট, সুরকি, বালি, সিমেন্ট দিয়ে বিল্ডিং বানাইছেন, ইজ দিস ডেভেলপমেন্ট? আপনার মনের স্ফুরণ নাই, আপনার কি বলে বুদ্ধিদীপ্ত বহিঃপ্রকাশ নাই, আপনার উন্মেষের জায়গাটাকে নিশ্চিত করতেছেন না, আপনি শুধু কংক্রিট দিয়ে ঢেলে ফেলতেছেন। নো, উই অলওয়েজ সেড আপনি সত্যিকার উন্নয়ন হবে ওই জায়গাটায় যেখানে মানুষ বাংলাদেশের স্বাধীনতা কেন, বঙ্গবন্ধু কেন, আমাদের স্বাধীন হওয়ার প্রয়োজন ছিল কেন, এবং আমরা আগামী দিনে কি করব, এই ব্যাপারগুলো যদি একটা ব্যাপক মিথস্ক্রিয়া সমস্ত দেশে না হয়, তাছাড়া ইউ ক্যানট ক্লেম দ্যাট ইউ আর ডেভেলপড। এটা আমি সবসময় বলছি, এটা 5ই আগস্টের পরে আগের কোনো ব্যাপার না। ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। এবং স্পেশালি একটা কথা শেষ করে দিই, স্পেশালি 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচন চলাকালীন সময়ে আমি রংপুরের নির্বাচনের রিটার্নিং অফিসার মানে ডিসির অফিসের নিচে দাঁড়িয়ে বারবার গণমাধ্যমকে বলেছি যে আমরা একেবারেই আমাদের বিরোধী পক্ষের পেতে দেওয়া ফাঁদের ভিতরে পা দিলাম। যখনই আপনি নিজে নিজে খেলতে নামবেন, যখনই আপনি নিজে নিজে নির্বাচন করতে নামবেন, যখনই আপনি মনে করবেন যে আপনি নিজে চোখ ঢাকলে অন্য আর কেউ কিছু দেখে না, তখনই ইউ আর ট্র্যাপড এবং আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন, আপনি সমস্যার সম্মুখীন হবেন। ইট ইজ অল অন রেকর্ড এন্ড দ্যাট হ্যাজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। এটাই হয়েছে। ডক্টর আব্দুল তুষার, আপনিও কি মনে করেন যে সবকিছু দেখেও আওয়ামী লীগ তখন না দেখার ভান করেছে, যেটা আসলে রাশেক রহমান ইঙ্গিত করতে চেয়েছেন? এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি নিয়ে, গত সোমবারে প্রকাশিত এই প্রতিবেদনটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংও একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছেন এবং সেই প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন যে এটি সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং নারীর অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়নি। ফুটবলের বিরোধিতার কথা এসেছে। ফুটবলের বিরোধিতা ছাড়াও একটা ঘটনাকে কেন্দ্র করে বাকি 2999টি ইভেন্টের সাফল্যকে ম্লান করে দেওয়া যায় না। ধর্মীয় সহিংসতা সম্পর্কে ভুল ব্যাখ্যা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। আরো অনেকগুলো পয়েন্ট তিনি বলেছেন, আমি এটাকে দীর্ঘায়িত করলাম না, নিশ্চয়ই আপনি পড়েছেন। রাশেককে অনেকদিন পরে দেখছি, ভালো লাগছে। সে প্রচুর টক শো করতে একসময়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো যে বিষয়টি হচ্ছে যে একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, আজকে বাংলাদেশের যে অবস্থা, এটা আমি রাশেকের সাথে একমত যে এটা একদিনে হয় এবং ডক্টর ইউনূস সরকার তৈরি করার ফলে ঘটনাটা এরকম হয়ে গেছে, বিষয়টি তা নয়।
বরং এই অবস্থায় যাওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী ভুলের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা সামনের দিকে এগিয়েছে। প্রথম বিষয় হচ্ছে উন্নয়ন কেবলমাত্র বস্তু নির্ভর না। উন্নয়ন যদি আপনি বস্তুগত উন্নয়ন করেন, অর্থাৎ আপনি একটি ভবন তৈরি করেন, আমি আরো সহজ উদাহরণ দিই, একটি ভালো বাথরুম তৈরি করলেন, যে ভদ্রলোক বাথরুম ব্যবহার করতে পারেন না তার জন্য নতুন বাথরুমটা তৈরি করে দেওয়া হচ্ছে অনুন্নয়ন। কারণ এর আগে তিনি গাছের নিচে কাজটা করতেন এবং পশু পাখি এসে সেটাকে পরিষ্কার করত, কিন্তু যখন উনি বাথরুমে ঢুকলেন তখন কিন্তু এটা কাউকে না কাউকে পরিষ্কার করতে হয় এবং তার নিজেরও সেরকম ভাবে এটাকে ময়লা করতে হয় যাতে সেটা পরিষ্কারের যোগ্য থাকে। তাই উন্নয়ন করতে গেলে একটা ভালো বাথরুম বানালে বাথরুম ব্যবহার করানো শেখাতে হয়, যেটা সিঙ্গাপুরে আমরা দেখেছি, যে তারা একদিকে যেমন পাবলিক টয়লেট তৈরি করেছেন, আরেকদিকে মানুষকে শিক্ষা দিয়েছেন যে কি করে পাবলিক টয়লেটটা ব্যবহার করতে হবে। আওয়ামী লীগের উন্নয়নের একমাত্র জায়গা ছিল তারা প্রচুর পরিমাণে ভবন, সেতু, পুল, কালভার্ট তারা তৈরি করছেন এবং সেই তৈরির পেছনে নানান ধরনের দুর্নীতির অভিযোগ ছিল, নানান ধরনের সমস্যা ছিল। এইগুলিকে তারা কখনো অ্যাড্রেস করেন নাই এবং তাদের শাসনামলের সবচাইতে বড় সমস্যা ছিল দুর্নীতি। এবং এর বাইরে তারা যেটি করেছেন, তারা মানব সম্পদ উন্নয়নের দিকে মনোযোগী না হয়ে তারা শুধু সম্পদ উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছিলেন এবং সেই সম্পদ আবার যখন তখন হ্যাক হয়ে যেত, চুরি হয়ে যেত, লোকে নিয়ে যেত এবং তারা মাথা নেড়ে বলতেন যে আচ্ছা এরকম পৃথিবীর অন্য দেশেও হয়, এরকম বলে তারা উড়িয়ে দিতেন। কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে নীরবে এক ধরনের মৌলবাদী চিন্তা ভাবনার উত্থান ঘটেছে এবং এক ধরনের মৌলবাদী ভাবধারার এক ধরনের সংগঠন তৈরি হয়েছে। এবং নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদনটি করেছে সেই প্রতিবেদন পরিপূর্ণভাবে অসত্য নয়। আমার কাছে এটাই মজা লেগেছে যে একসময় আওয়ামী লীগ যেভাবে এই ধরনের নেগেটিভ রিপোর্টকে প্রতিবাদ জানাতো, ঠিক একই ধরনের ভাষায় এই সরকারও প্রতিবাদ জানিয়েছেন। মূল সমস্যাকে এড়িয়ে গিয়ে এটা ঠিক না ওটা ঠিক না, একটা ঘটনা দিয়ে 10টা ঘটনাকে ব্যাখ্যা করা যায় না, এই কথাগুলি আসলে আমি বলবো যে এক ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি ইন নেচার। কি কারণে? সেটি হচ্ছে যে বাংলাদেশে আসলে এক ধরনের মৌলবাদী ভাবধারায় উদ্দীপিত লোকজন নানা ধরনের সমস্যা বিভিন্ন জায়গায় তৈরি করছেন। ঢাকা শহরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, অন্তত 25 থেকে 30 জন কর্মজীবী নারী আমাকে বিভিন্ন সময় জানিয়েছেন যে তারা বাস থেকে নামলে তাদের পোশাকের জন্য তাদেরকে স্লেজিং করা হচ্ছে, যেটি আমি বলবো যে অতি সাম্প্রতিক কালে, গত বছরও যদি আপনি যান তাহলে এটা কিন্তু ঢাকা শহরের চিত্র ছিল না। পুলিশকে ডাক দিলেই পুলিশ ব্যবস্থা নিত এই ধরনের কাজে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুলিশ এই ধরনের কাজে ডাক দিলেই ব্যবস্থা নিচ্ছে না। একজন দুজন হয়তো শতপ্রবৃত্ত হয়ে যায়, কিন্তু সরকারের যেভাবে মনোযোগী হওয়া উচিত, ব্ল্যাঙ্কেট অর্ডার দেওয়া উচিত যে পথে ঘাটে যেখানে নারীকে উত্ত্যক্ত করা হবে সেখানে উত্ত্যক্তকারীকে প্রতিহত করা হবে বা উত্ত্যক্তকারীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ধরনের কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার আমরা দেখছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, এমনকি টিকটকার যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেন এমন লোকজনকে আমরা দেখেছি নারী উত্ত্যক্তকারী ভিডিও পোস্ট করতে, এবং অনেকগুলি ভিডিও পোস্ট করার পরে তাকে পুলিশ নিয়ে গিয়েছে, এরকম একটা সংবাদ এসেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ফুটবল খেলা বাতিল হওয়া। একটি ফুটবল খেলা বাতিল হওয়া দিয়ে কোনো কিছুকে ব্যাখ্যা করা যায় না, এই যুক্তিটা আসলে সঠিক না। কেন সঠিক না? কারণ একটি ফুটবল খেলা বাতিল হলেও আমাদেরকে সেটা আওতায় নিতে হবে। একটি মৃত্যু হলে যেমন একটি মৃত্যুকে আওতায় নিতে হয়, ঠিক তেমনি একটি ফুটবল খেলাকে ধর্মীয় কারণে বা ধর্মীয় অজুহাত দিয়ে থামিয়ে দেওয়া হলে বুঝে নিতে হবে যে এই ধরনের একটি শক্তি বিভিন্ন জায়গায় উৎপাত করতে শুরু করেছে। একটি জায়গায় উৎপাত করে সফল হয়েছে, অনেক জায়গাতে হয়তো উৎপাত করে সফল হচ্ছে না, কিন্তু তারা উৎপাত করতে বের হয়ে এসেছে। মসজিদগুলিতে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, রাজনৈতিক বক্তব্য প্রদান অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। খুতবার আগে পরে রাজনৈতিক বক্তব্য প্রদান করা হচ্ছে, যেটি আমার কাছে মনে হচ্ছে খুবই অ্যালার্মিং। আমার এলাকাতে অন্তত আমি গত 16 বছর বলবো না, গত 25 বছরে আমি দেখি নাই মসজিদে রাজনৈতিক আলাপ হচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করেছি মসজিদে ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে আলাপ সালাপ করা হচ্ছে। এবং জুমার নামাজের খুতবার আগে যে বাংলায় কিছুক্ষণ কথা বলা হয়, সেইখানে ইমাম সাহেবরা বিভিন্ন জায়গাতে, আমি একাধিক মসজিদে নামাজ পড়ি, আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ি আমার কাজের কারণে ঢাকা শহরে, আমি দেখেছি যে তারা এই ধরনের বক্তব্য বেশ জোরালো ভাবে দিতে শুরু করেছে। আরেকটি ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিছিল করতে পেরেছে, তারা জমায়েত করতে পেরেছে। তো নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যদি জমায়েত করতে পারে, আর যেসব দল এখনো নিষিদ্ধ হয় নাই, নিষিদ্ধ করার দাবি উঠেছে, তারা কোথাও দাঁড়ালে সরকার প্রতিহত করবে, বা সরকারের ভেতরে থাকা লোকজন বলছেন যে নির্বাচন করতে দেওয়া হবে না, তারপর প্রতিহত করা হবে, কোনোভাবেই শহীদের রক্ত পার হয়ে যেতে পারবে না কেউ নির্বাচনে, এরকম কথা তারা বলতে পারছেন।
কিন্তু অলরেডি নিষিদ্ধ ঘোষণা করা আছে এমন দল, তারা কিন্তু বায়তুল মোকাররমের মতো জায়গায় মিটিং করার চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গাতে তারা ছোটখাটো মিছিল বের করেছে, বড়টাকে প্রতিহত করা হয়েছে, কিন্তু ছোটগুলিকে তেমন ভাবে তাদেরকে কোনো আমি দেখি নাই কোথাও বাধার সৃষ্টি করা হয়েছে। এমনকি আমার এলাকায় তো আমি ক্ষুদ্র ক্ষুদ্র তাদের মিছিল দেখেছি। ফলে এক ধরনের মাথাচাড়া দেওয়ার যে একটি বিষয় সেটি হয়েছে। এখন যদি কেউ বলেন যে না কিছুই ঘটে নাই, তাহলে সেটি সঠিক না। এক ধরনের উৎপাত, এক ধরনের উত্থানের সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই সমস্যাটিকে স্বীকার করার মধ্যে আমার মনে হয় যে এটি সমস্যাই হোক বা সম্ভাবনাই হোক, যেটাই হোক না কেন, এই বিষয়টি যে হচ্ছে এটা স্বীকার করার মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সততার একটি চিহ্ন থাকে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমরা যে কারণে একসময় হাসান মাহমুদকে সমালোচনা করতাম, আমরা যে কারণে একসময় আরাফাতকে সমালোচনা করতাম, ঠিক একই ধরনের কারণ তারাও তৈরি করছেন এবং তারাও একই ধরনের বক্তব্য দিতে শুরু করেছেন। তাহলে আর এই বিপ্লবের চেতনা, যে চেতনার কথা বলা হয়, এই চেতনারই বা কি মূল্য? আর চেতনাকে সামনে নিয়ে এসে দায়িত্ব এড়িয়ে যাওয়ার যে প্রবণতা, যেটা আওয়ামী লীগ রেগুলার করতো, বিভিন্ন চেতনার কথা বলে চেতনার ফিল্টার আপনাকে একটু থামাচ্ছি, আপনি যদি অনুমতি দেন। তো এরা তো নতুন করে বাংলাদেশে আসেনি, যারা এই কাজগুলো করছে তারা তো বাংলাদেশেই ছিল। তো হঠাৎ করে তারা এই যে আপনি উৎপাতের কথা বলছেন, তো এই উৎপাত আগে নিয়ন্ত্রিত ছিল কোন ক্যারিশমায়, আর এখন কেন? কোন ক্যারিশমায় নিয়ন্ত্রিত ছিল না। আগে উৎপাত কিভাবে নিয়ন্ত্রিত ছিল? আগে অনেকটা আমি বলবো যে যেহেতু এক ধরনের স্বৈর শাসন ছিল, ফলে কর্তার নির্দেশ অনুযায়ী কাজ হয়। এক ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার ছিল যে এদেরকে যেখানে পাওয়া যায় ধরতে হবে। ফলে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন করে আইনের ব্যত্যয় ঘটিয়ে তাদেরকে যে কোনোখানে ধরে বসা হতো। এক ধরনের অত্যাচারের মাধ্যমে এটাকে বন্ধ করে রাখা হয়েছিল, যেটা একটি ভুল পদ্ধতি ছিল। যেটি দরকার ছিল সেটি হচ্ছে প্রকৃত ধর্মীয় শিক্ষার বিকাশ করা, ইসলাম ধর্মের যে শান্তি, সমৃদ্ধি এবং প্রগতির বাণী রয়েছে সেই বাণীগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঢালাও ভাবে, অনুমতিহীন ভাবে, কোনো ধরনের নিয়ন্ত্রণহীন ভাবে যে কোনো জায়গায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নামে নানান ধরনের মানহীন প্রতিষ্ঠান তৈরি করে কেবলমাত্র উগ্রবাদের শিক্ষা দেওয়ার যে চেষ্টা করা, এইগুলিকে বন্ধ করার দরকার ছিল। সেগুলি না করে আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ যেটা করেছে, জ্বর হলে প্যারাসিটামল খাওয়া, কিন্তু জ্বরের কারণ দূর করার জন্য কোনো চেষ্টা করে নাই। বরং ভেবেছে এই জ্বরের কারণ রেখে দিলে পরে তাদের যে মূল রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং বিএনপির মানে ভাবধারায় তাদের যে ঐক্য আছে তাদের যে দলগুলির সাথে, এগুলিকে আটকানো যাবে। অর্থাৎ তারা কাটা দিয়ে কাটা তোলার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছিল, যেটি একটি অপরাজনীতি। সেই অপরাজনীতির ফলাফলই এখন আসলে আওয়ামী লীগও পেয়েছে এবং একই সাথে এই সমস্যা এখন অন্তর্বর্তীকালীন সরকারকে আরো গভীরভাবে মোকাবেলা করতে হচ্ছে। কেন? কারণ তারা এসে বলছে আমরা চেতনার, আমরা বিপ্লব করেছি। কিন্তু বিপ্লব করলেই কিন্তু সকলেই সৎ হয়ে যায় না। যেমন আওয়ামী লীগ করলেই সকল লোক খারাপ হয়ে যায় না, যেটা আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা বলেছেন যে যারা অপরাধ করেছে অপরাধীদের বিচার হবে, কিন্তু যারা অপরাধ করে নাই তাদের তো বিচার হতে পারে না। ঠিক একইভাবে বিপ্লব করলেই আপনার 7 খুন মাফ হতে পারে না। বিপ্লব আপনাকে আইন ভাঙার, বিপ্লব আপনাকে রাষ্ট্রকে নিরাপত্তাহীন করার কোনো অধিকার দেয় নাকি? তো আপনি যেই প্রসঙ্গটি এনেছেন, আপনি যে জায়গাটিতে একটু জোর দিয়েছেন যে সামগ্রিক অর্থে শিক্ষার দিকে নজর দেয়নি, এটি রাশেক রহমানও বলার চেষ্টা করেছেন। আমি যদি একটু আবারও রাশেক রহমান আপনার কাছে ফিরি, আপনি কি একটু বলবেন যে এই যে ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়েছে বাংলাদেশে, এটি আপনারা উভয়ই স্বীকার করেছেন এবং এই কাজটি আমাদের কোনো সরকারই করতে পারেনি বা এই দায়িত্বটি নেয়নি। তাহলে এই সংস্কারের শুরুটা আসলে কোথা থেকে করতে হবে? আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ তো ইসলাম ধর্মের বিশ্বাসী বা মুসলিম অনুসারী এবং একটা বড় অংশের শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়াশোনা করে। তো এদেরকে কিভাবে শিক্ষিত করে এই সোসাইটির অংশ করে আপনি তাদেরকে সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগাবেন, এই কাঠামোটি কি আপনাদের কাছে আছে? আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু কথা হচ্ছে একদম সরাসরি কথা বলি। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার পরে ধরেন এখন তো 2025, 54 বছর, তাই না? 54 বছরে অনেকগুলো মন্ত্রিসভা হয়েছে। আমি বিনয়ের সাথে কথাটা বলার চেষ্টা করছি, তাও আমি জানি কিছু লোক কষ্ট পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং যারা কষ্ট পাবেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই 54 বছরের ইতিহাসে যেই দেশে বহু ধর্ম, বহু মতের মানুষের বসবাস এবং মোটামুটি সংহতিতেই বসবাস ছিল বা আছে বা থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই,
সেই দেশের সবচেয়ে অযোগ্য মন্ত্রীটা হচ্ছে ধর্মমন্ত্রী এই 54 বছরে। whereas যেই দেশের মানুষের জন্য ধর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেখানে একজন খুবই সংবেদনশীল, বুদ্ধিদীপ্ত, জ্ঞানী, শিক্ষিত, ডাইনামিক, ক্যারিজমেটিক লিডার রাদার হওয়ার কথা ছিল ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে, যিনি কনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স, ইন্টার রিলিজিয়াস পার্টিসিপেশন, ইন্টারাকশন, ইন্টারমিংলিং, এগুলো যাতে সুন্দরভাবে সাবলীলভাবে হয়, একে অপরকে ভালো বোঝে, ওই আবহ তৈরি করার জন্য একটা মডেল দ্বারা করাতে পারতেন। সেটা তো আমরা করি নাই। সবচেয়ে কম শিক্ষিত, সবচেয়ে কম যোগ্য লোকগুলাকে আমরা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, গত 15 বছরে আমাদের যে শিক্ষামন্ত্রী বা তার আগেও যারা ছিল, তারা শিক্ষার ভুবনে খুব বৈপ্লবিক কিছু তৈরি করছেন বা কোনো বৈপ্লবিক ধারণা দিয়েছেন, এরকম কাউকে কি পেয়েছেন? পাননি। মনে ভালো লাগছে, পারেন, ক্ষমতা আছে, বানাই দিচ্ছেন মন্ত্রী। হোয়াট ওয়াজ দ্য পারপাস? একজন লোক তিনি ডাক্তার, একজন লোক ওই একই লোক উকিল, একই লোক গণস্বাস্থ্যে পড়ালেখা করে, সে যে আসলে কি হইতে চাইছে জীবনে সেটাই জানে না, তারে আপনি বানাই দিচ্ছেন শিক্ষামন্ত্রী। বুঝলেন? এখন এটা গেল ধর্ম শিক্ষা। দ্বিতীয় কি, এটা কি শুধু আপনাদের শাসন আমলের সময়ের কথা বলছেন নাকি আপনি? এটা আমার শাসন আমল না। আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করছেন, আমি দেশের নাগরিক, আমার দল ক্ষমতায় থাকলে দেশ থাকবে না তা তো না, দেশকে চলতে হবে। হ্যাঁ, আমার আওয়ামী লীগ তো অনেক সময় বিরোধী দলও ছিল, দেশকে এগোতে হবে তো, তাই না? আমি সেই জায়গা থেকে কথাটা বলছি। আপনি সংস্কৃতি মন্ত্রী, গুটি কয়েক সংস্কৃতি মন্ত্রী ছাড়া বাদ বাকি সব পটল, মাখন, কুদ্দুস, টমেটো, ফালতু ফালতু লোকজনকে আপনি সংস্কৃতি মন্ত্রী বানাইছেন, থিঙ্কিং যে সংস্কৃতি মন্ত্রীর কাজ হচ্ছে মাথায় বোতল দিয়ে লোকজনকে নাচাইতে পারা বা কয়েকটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা। বাট বাংলাদেশের মতো একটা দেশ যেখানে 17 কোটি মানুষের বাস, সেখানে সংস্কৃতি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, তারা তিনজন মিলে দেশকে সামনে আগানোর যে একটা জায়গা তৈরি করবে, ইউ ডিড নট থিঙ্ক লাইক দ্যাট। সো আমি তো আর অত বুঝি না, অত পারি না, বাট ইন দ্য কামিং ফিউচার দ্য মডেল দ্যাট আই এম গোয়িং টু প্রেসক্রাইব, আমার প্রপোজিশন হচ্ছে যে আমাদের কোন মন্ত্রণালয়ের যারা পলিসি মেকার, সেই জায়গায় আর কোনোদিন যাতে মেধাহীন কোনো মানুষ, অপ্রাসঙ্গিক কোনো মানুষকে আমার ক্ষমতা আছে বলেই মন্ত্রী বানিয়ে দিলাম, এটা যাতে না করা হয়। We must take a specialized approach. If not, it is already late, I think, but it's going to be even more late. That means you cannot come back anymore. মানে আপনি ধরেন, মানে আপনি যখন হয় কি, এই ধরেন আমরা ডিসকাশন করতে, আপনি যদি আওয়ামী লীগ করে আমাকে আঘাত করেন, তখন আমি অনেক কথা বলতে পারি না। না, আপনি তো আওয়ামী লীগ, আপনি আমাকে চ্যালেঞ্জ তো নিতে হবে, তা নাহলে আমি কেন? না না, আমি চ্যালেঞ্জ যতটুকু নিতে পারি, বহু লোক নিতে পারে না। আপনি আমার প্রোগ্রামগুলো দেখেন, লেটস নট টক অ্যাবাউট চ্যালেঞ্জেস। আমি 5ই আগস্টের পরে যে কথাগুলো বলেছি বা আগেও যা বলেছি, বহু লোক সেটা বলতে পারেন নাই, তারপরে আরো বলা দরকার, আরো বলবো। বাট অল আই এম ট্রাইং টু টেল ইউ দ্যাট ইজ, আগামী দিনেও তো নির্বাচিত সরকার আসবে না? এখন এই যে আপনি অনুষ্ঠানের শুরুতে সংস্কার শব্দটা দিয়ে শুরু করলেন, লিসেন, সংস্কার মনে নাই, কাগজে কলমে আছে, হ্যাজ নো ভ্যালু। আমরা আসেন আয়নার সামনে দাঁড়ায় একটু জিজ্ঞেস করি না যে আমাদের আসলে কোন রাজনৈতিক দলের ভিতরে আদৌ কোনো শিক্ষা হয়েছে কিনা, মনে কোনো সংস্কার হয়েছে কিনা? দ্য আনসার ইজ নো, উই হ্যাভ নট রিয়েলাইজড এনিথিং। এবং দুঃখজনক বিষয় হচ্ছে, এই যে যেটাকে আমরা বিপ্লব বলতেছি, অভ্যুত্থান যাই বলি না কেন, সেখানে সেট অফ আইডিওলজিটা কি, সেখানে স্বপ্নটা কি? শিওর, তারা কোনো একটা সরকারকে পতন ঘটানোর চেষ্টা করছে, প্রতিবাদ করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, বাট ওয়াই? আলটিমেট ডিজায়ারটা কি, আলটিমেট ড্রিমটা কি? ডাকেন, জিজ্ঞেস করেন, উত্তর দিতে পারবে না, ফেল করে তাকায় থাকবে আপনার দিকে। গুটি কয়েক লোক বলতে পারবে যে হ্যাঁ আমরা এই জন্য 5ই আগস্ট করছি, বাট মেজরিটি অফ দ্য পিপল ক্যানট সে ওয়াই দে ডিড ইট। ওই জায়গাটা বিপদ। তার মানে ওই যে যেটা তুষার ভাই বললেন, যে আমি মনে করতেছি যে আমি ওই সংগ্রামে ছিলাম বা ওই বিপ্লব বা গণ অভ্যুত্থানে ছিলাম, মানে আইন ভাঙার সব অধিকার আমার হয়ে গেছে, আমি ওখানে ছিলাম বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। বাট আলটিমেটলি
কালেকটিভলি আপনি বলছেন যে তারা যারা আন্দোলন করেছে তারা জানে না তারা কেন আন্দোলন করেছে, তাই বলতে চাইছেন? না না, আমি আরো সহজ করে দিচ্ছি। তো 15 বছরের বর্তমান প্রজন্মে যারা আওয়ামী লীগ করে, দাঁড়ান, বর্তমান প্রজন্মে যারা এখন আওয়ামী লীগ করতেছে তাদেরও একটা বৃহৎ অংশ জানে না কেন আওয়ামী লীগ। যারা বিএনপি করতেছে তাদেরও একটা বৃহৎ অংশ জানে না কেন বিএনপি। ঠিক একইভাবে যারা 5ই আগস্টে আন্দোলন করছে তাদেরও একটা বৃহৎ অংশ জানে না আলটিমেটলি কেন, মানে সব শেষে কেন। কাউকে বাদ দিয়ে কথা বলতে পারবেন না। আমি তো একটা কথা খুব পরিষ্কার ভাবে বলেছি যে 54 বছর বাংলাদেশে রাজনীতি নামক শব্দটা অনুপস্থিত হয়ে গেছে। রাজনীতি নাই কোন দলে, কোন গোষ্ঠীতে রাজনীতি নাই। আমি এখনো বলছি, আপনি মোটা দাগে যে জায়গাটাকে ফোকাস করেছেন, আমি যদি ভুল না বুঝি, বাংলাদেশে গত 54 বছরে মেধাহীন রাজনীতির চর্চা হয়েছে, যদি আমি এক লাইনে বলি। তো রাজনীতি জায়গাটা চর্চাই হয় নাই, যারা রাজনীতিবিদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা যোগ্য ছিলেন না বা যোগ্য ব্যক্তিটিকে সেখানে বসানো হয়নি। আপনি ধর্মমন্ত্রী দিয়ে শুরু করেছেন, কিন্তু এখন যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই ধরেন, প্রতিদিন ওনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, মব কালচার নিয়ে ওনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কি খুব যোগ্য? বা অন্যান্য মন্ত্রিসভায় বা উপদেষ্টারা যারা রয়েছেন তারা কি খুব যোগ্য? তো এই যে আমি তুষার ভাইকে বলছি, তুষার ভাই আপনি যদি একটু বলেন যে রাজনৈতিক সংস্কৃতির কথা তিনি বলেছেন যে 54 বছরে হয় নাই, তো এখন তো অন্তর্বর্তী সরকার আছে, সকল রাজনীতিবিদদেরকে বিদায় করে দিয়ে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায়, এখন কি উপদেষ্টা পরিষদের যোগ্যরা এসেছেন? দেখেন, যোগ্য মানুষ কখন আসতে পারে? যখন যোগ্য মানুষ রাজনীতিতে প্রয়োজনীয় হয়। যোগ্য মানুষ আসে নাই কেন? যোগ্য মানুষ আসে নাই কারণ বাংলাদেশে গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রক্রিয়া সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছিল না। আপনার ভোটের দরকার নাই, অতএব আপনার ভালো প্রার্থীরও দরকার নাই, আপনার ভালো কাজের দরকার নাই, আপনার দরকার আছে লয়ালটি। ফলে আপনার যোগ্য মানুষ তো প্রয়োজন নাই। মানুষ বাঘ পালে না, কারণ বাঘ আপনার কথা শুনবে না। বাঘ কিন্তু আপনার বাড়ি হয়তো পাহারা দিবে ঠিকই, বাঘের ভয়ে আপনার বাড়িতে কেউ ঢুকবে? আপনার বাড়িতে যেটা বাঘ থাকে ধরেন, কেউ ঢুকবে না আপনার বাড়িতে, চোর পালাবে। কিন্তু আপনি বাঘ পালেন না, কারণ বাঘ আপনার কথা শুনে না। তো যারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয় না, সেটা সরকার হোক অথবা সেটা রাজনৈতিক সরকার হোক অথবা সেটা অন্তর্বর্তী সরকার হোক, ডিসিশন মেকিং কে করে? কে করেছে? এটা কি একক সিদ্ধান্ত, কিংবা এটাকে 5-10 জন লোক বসে সিদ্ধান্ত নিয়েছেন? আমি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই। আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। আমি দেখলাম যে ওনারা লোকাল পত্রপত্রিকার সাক্ষাৎকার দেওয়ার চাইতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা এইসব জায়গাকে অনেক ভালোবাসেন, ফ্রান্স এসব। যেমন এই যে আপনি নিলে আপনাকে দিবে হয়তো। তো উনি সেখানে বলেছেন যে 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আমরা নানাভাবে রিকোয়েস্ট করেছি, উনি ইন্টারভিউ দেবেন না। এবং আচ্ছা, যাই হোক, আমরা নাম উল্লেখ না করি, আমি দেখেন যে আমি কারো নাম উল্লেখ করছি না। হ্যাঁ, রাজনীতি। এখন আমি আপনাকে জিনিসটা যে উত্তরের জায়গায় ছিলাম, সেটা হচ্ছে যে উনি বিবিসিতে বলেছেন যে ওনারা কয়েকজন মিলে একটা লিস্ট দিলেন, সেই লিস্টের মধ্যে কিছু নাম ছিল, কয়েকজন মিলে বসলেন এবং সেই বসাবসির মধ্যে কিছু লিস্টের নাম ওরা কেটে দিলেন, কিছু লিস্টের নাম আমাদের বাংলাদেশের প্রধান সেনাপতি তিনি কেটে দিলেন। এই কাটাকাটির মধ্যে কিছু নাম বাদ গেল, আর বাকিরা লিস্টের যারা ছিল তারা উপদেষ্টা পরিষদ তৈরি করলো। এখন লিস্ট কয়জন মিলে বানিয়েছে? ঘটনাতে একই, 10-12 জন লোক, 15 জন লোক সিদ্ধান্ত নিয়েছে কারো উপদেষ্টা হবে। আমার তো ধারণা 10-12 জন লোক সেখানে এই সিদ্ধান্তগুলি নেয় না, আরো কম লোক নিয়েছে। অগণতান্ত্রিক ভাবে যে কোনো সিলেকশন প্রসেসের ভিতর দিয়ে যদি আপনি যান, তাহলে সেইখানে একদম সব বাদ দিয়ে দিলেও 30% লোক থাকবে যারা অযোগ্য, কারণ তারা আপনার এলাকা, তারা আপনার প্রিয়, তাকে আপনি ছোটবেলা থেকে চিনেন। ধরেন আপনাকে চিনে না তাই আপনি প্রেস সচিব হইতে পারেন নাই, আরেকজনকে চিনে তাই উনি প্রেস সচিব হয়েছেন। ঘটনা তো এইভাবেই ঘটেছে। আপনি দেখবেন যে কিছুদিন আগে বিভিন্ন সাংবাদিক সমিতি বিভিন্ন জায়গাতে নানান ধরনের চিঠিপত্র বের হয়েছে, যেখানে দায়িত্বশীল পদ আছেন এমন ব্যক্তিদেরকে তারা সদস্যপদ স্থগিত করছেন। ঠিক না ভুয়া আমি জানি না, কিন্তু আমরা ইন্টারনেটে দেখেছি। এগুলো কেন ঘটে? ঘটে এই জন্য যে যাকে তিনি চেনেন, যাকে তারা চেনেন, তাদেরকে তারা ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে একটা আপাত একটা
আপাত গ্রহণযোগ্য একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করেছেন, যে উপদেষ্টা মন্ডলীতে ডেফিনেটলি এর চাইতে ভালো অথবা এর চাইতে আরো মেধাবী লোক আমাদের সমাজে আছেন, তারা বিভিন্ন ফিল্টারের মধ্যে দিয়ে যেতে পারেন নাই। যেমন কিছু বাদ গিয়েছেন, উনি একসময় আওয়ামী লীগের হয়ে এই কাজ করেছিলেন, উনি দোষার বাদ। তারপরে এসেছেন, আরে উনি তো বিএনপি তো আমাদের মতো আন্দোলন করেনি, আমরা করেছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই একই উপদেষ্টা একটি বই লিখেছেন, সে বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তাদের দুই বন্ধু আর্মি ট্রাকে করে রওনা দিয়ে দিয়েছিলেন ক্যান্টনমেন্টে, পথিমধ্যে তারা ফোন করে তাদেরকে নামিয়ে এনেছেন যে তোমরা যদি এখন যাও তাহলে তোমরা বেঈমান হয়ে যাবে। তারপরে নামিয়ে এনে তারা আবার সকলে মিলে গিয়ে কিন্তু ওই কাজটাই তো করেছেন, তারা সরকার কিভাবে গঠিত হবে সেটাকে প্রভাবিত করেছেন। প্রভাবিত হয়ে অনুরোধ পেয়ে ফিল্টারের মধ্যে দিয়ে নানান ভাবে যখন কোন একটি সংগঠন বা কোন একটি সংঘ তৈরি হয়, সেখানে ডেফিনেটলি 30% 40% লোক অযোগ্য থাকে। ফলে এইখানেও যোগ্যতার প্রশ্নে অনেকেই আছেন যাদেরকে আমরা প্রশ্ন করতে পারি। এটা কোনো অস্বাভাবিক কিছু না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রকৃত ভোটের রাজ কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত ভোটারের মূল্য হবে না, ততক্ষণ পর্যন্ত যোগ্য লোক প্রয়োজনও থাকবে না। এই জন্য যে কারো মন জয় করার তো কোনো প্রয়োজন নাই। আপনি কাউকে দিয়ে দিবেন, আপনি যতদিন ক্ষমতায় আছেন তিনিও ক্ষমতায় থাকবেন। আপনি ক্ষমতায় নাই, আপনার সাথে সাথে আপনি যেখানে যাবেন পিছনে পিছনে তারা চলে যাবে। আপনি পালিয়ে গেলে পালিয়ে যাবে, আপনি জেলখানে গেলে জেলখানে যাবে। ব্যাপারটা এরকম আর কি। এই জন্য এটা ঘটেছে। আর আমি দেখতে পাচ্ছি যে দর্শকরা প্রচুর প্রশ্ন পাঠাচ্ছেন, আমাকে অনেকগুলি প্রশ্ন এসেছে, আপনারা সেটা দেখিয়েছেন। আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই। আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যাঁ, প্রথম একটি প্রশ্ন এসেছে, আমার সাথে কি শেখ হাসিনার কথা হয় কিনা। না ভাই, আমার সাথে কথা হয় না, আগে হতো না। এটা সম্ভবত রাশিক রহমানকে করেছেন। ও আচ্ছা। তারপরে আরেকজনকে আরেকটি প্রশ্ন এসেছে, যারা পাওয়ারে আছেন তারা নাকি আমার মতো সস্তা কথা বলেন। বাহ, উনি তার মানে বলতে চাইছেন যে যারা এখন পাওয়ারে আছেন তারা সস্তা কথাবার্তা বলেন। ভেরি নাইস। আমার তো সস্তা কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। সস্তা বা দামি যাই বলি না কেন, মানুষের তাতে কিচ্ছু আসা যায় না, কারণ আমি তার ক্ষমতাতে নাই। কিন্তু উনি এই রাজীব শেখর বলেছেন যে যারা এখন পাওয়ারে আছেন তারাও নাকি সস্তা কথা বলছেন। তারপরে তিনি একজনের নাম উল্লেখ করেছেন, বলেছেন আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো আমি ফারুকী হয়ে যেতাম। উনি যে ভবিষ্যৎবাণী করতে পারছেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে। মূলত এই ধরনের লোকজনের কারণেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থার এরকম পতন হয়েছে, যে তারা মনে করেন একজন ভুল করলে ওই ভুল প্রত্যেকে করবে, আবার একজন ঠিক করলে প্রত্যেকে সেটাই করবে। একজন সস্তা কথা বললে সবাই সস্তা কথা বলে, একজন ফারুকীর মতো করলে সবাই ফারুকীর মতো করবে। এবং আমি নিশ্চিত যে উনি ফারুকীর ভক্ত, নিশ্চিত তার অনেক ছবি টবি দেখেছেন। খায়রুল আহসান বলেছেন বিপ্লব ষড়যন্ত্রকারীদের কাছে তুষার সাহেবের কাছে প্রশ্ন করেন 7.62 সম্পর্কে। আমি 7.62 সম্পর্কে জানি না ভাই, আমি অতটুকুই জানি যতটুকু মাসুদ রানা পড়ে আমি জেনেছি। আর বিপ্লব ষড়যন্ত্রকারী যদি বলেন, আপনি একটা বোকামি করেছেন। বিপ্লব শব্দটা পজিটিভ, ষড়যন্ত্রকারী শব্দটা নেগেটিভ। বিপ্লব করলে ষড়যন্ত্র করা যায় না, ষড়যন্ত্র করলে বিপ্লব করা যায় না, যে কোনো একটা হয়েছে। যদি বিপ্লবের কারণে আওয়ামী লীগ পতন হয়েছে এটা বলে, তাহলে আওয়ামী লীগের কিছু সম্মান বাঁচে, যে তারা একটা বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা হারিয়েছেন, সহজ ব্যাপার না, জনগণ ছিল। আর যদি ষড়যন্ত্রকারীদের কাছে ক্ষমতা হারিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এত বুদ্ধুদের একটা দলে পরিণত হয়েছিল, এত ভোদাইদের দলে পরিণত হয়েছিল যে দুই একটা ষড়যন্ত্রকারী তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে পেরেছে। ফলে খায়রুল হাসান সাহেব আরেকটা বোকামি করেছেন এখানে। আর রাজু দাস বলেছেন উনি আমার সাথে একমত, রাস্তাঘাট করেছেন, মনের বিকাশ করতে পারেন নাই। ফলে আমার কাছে যেটা মনে হয় যে আরেকটি প্রশ্ন আছে, যে মোদির কাছে সাক্ষাৎ পাওয়ার জন্য, মোদির সাক্ষাৎ পাওয়ার জন্য নির্লজ্জ এবং মরিয়া কেন? মোদির সাথে দেখা করা কি নির্লজ্জতার বিষয়? তাহলে তো মোদির দেশে থাকাও নির্লজ্জতার বিষয়, তাই না? মোদির সঙ্গে দেখা করতে চাইলে যদি কেউ নির্লজ্জ হয়ে যায়, তাহলে মোদির দেশে থাকলেও তো একই ঘটনাই ঘটার কথা, তাই না? মোদি একজনের জন্য ভালো, আরেকজনের জন্য খারাপ, ব্যাপারটা তো সেরকম না। মোদি সাহেব ভালো হইলে দুইজনের জন্যই ভালো, মোদি সাহেব খারাপ হইলে দুজনের জন্যই খারাপ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ যদি কেউ পরিচালনা করতে চায়, তাহলে বাংলাদেশের যে বৃহৎ প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে একটা সম্মানজনক সম্পর্ক থাকা জরুরি। ফলে সাক্ষাৎ হওয়াটা জরুরি, দুইটা কারণে জরুরি। একটা হচ্ছে যদি আমাদের কোনো কথাবার্তা থাকে সেটা তো বলতে হবে, বলতে গেলে তো সেটা ভয়েস আউট করতে হবে, করতে গেলে সাক্ষাৎ জরুরি, সাক্ষাৎ করতে হবে। আর যদি মনে করেন যে না শত্রুতা আছে, শত্রুতার কথাটাও বলতে হবে, সেটার জন্য তো সাক্ষাৎ হওয়াটা জরুরি। তাহলে সমানে সমানে আলাপ করা যায়। ফলে মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়াটা আমি কোনো ভুল কিছু দেখি না, বরং বাংলাদেশের প্রয়োজনই। মোদি শুধু না, বাংলাদেশের বর্তমান সরকার অথবা ভবিষ্যতে যে কোনো সরকার যদি আসেন, তাহলে আশেপাশের রাষ্ট্রগুলি বা যারা সরকার প্রধান আছেন তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হওয়া উচিত নিয়মিত।
এবং আমাদের দাবি দেওয়া অন্যান্য বিষয়গুলি নিয়ে রেগুলার নেগোসিয়েশন এবং বার্গেনিং এর মধ্যে থাকা উচিত। কেননা এই বন্ধুত্ব এবং শত্রুতার সম্পর্ক কোনোটাই পার্মানেন্ট না। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বন্ধুত্ব এবং শত্রুতা বলে কিছু নাই, যা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, জনগণের স্বার্থ। জনগণের স্বার্থ যদি হাসিল করতে হয় তাহলে আলোচনা করতে হবে, এটার সাথে নির্লজ্জতার কিছু নেই। আচ্ছা, তুষার ভাই, আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলছিলেন যে নির্বাচন হলে, জনগণের জবাব দিতে হলে তখন সেই নেতৃত্বের জায়গা এবং যোগ্য নেতৃত্ব তৈরি হওয়ার একটা সুযোগ আছে। আপনি কি মনে করেন যে আগামী ডিসেম্বরের মধ্যে বা পরবর্তী বছর জুনের মধ্যে অথবা আগামী 5 বছরের মধ্যে, অনেকেই বলছেন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হোক, আপনি কত বছর? আমি এদেরকে খুব ভালোবাসি। এরা যারা 5 বছরের জন্য এই সরকারকে চাইছেন তারা খুবই পজিটিভ। তারা মনে করেন একজন 84 বছর বয়সী মানুষ 89 বছর বয়সেও উনি মাহাথির মোহাম্মদের মতো একই রকম কার্যক্ষম থাকবেন, ওনার কোনো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা নাই, ওনার কোনো শরীর স্বাস্থ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ওনারা আসলে হয়তো বাংলাদেশের ভালো চাইছেন কিন্তু ইউনূস সাহেবের ভালো চাইছেন না। কারণ ইউনূস সাহেবের এখন যে বয়স এবং এখন যা তার যে স্বাস্থ্যের অবস্থা, তাতে আমার কাছে মনে হয় যে 5 বছর তিনি সরকার পরিচালনা করলে আমার মনে হয় যে এটা তার জন্য, তার ব্যক্তিগত স্বাস্থ্য এবং তার ব্যক্তিগত জীবনের জন্য খুব উপকারী বিষয় হবে না। কিন্তু আমি ধরে নিচ্ছি যে তারা আগে থেকে জেনে গিয়েছেন যে আগামী 5 বছর তিনি সম্পূর্ণ সুস্থ সবল এবং মোটামুটি বাংলাদেশ চালানোর মতো যে স্বাস্থ্যগত অবস্থান সেখানে থাকতে পারবেন। উনি যদি থাকেন, ওনার উপদেষ্টা পরিষদে অন্তত একাধিক লোক আছে, তারা থাকবেন না। হ্যাঁ, এটা আমাদের বিবেচনা করা যায়। আরেকটি বিবেচনা আমাদের করা উচিত, সেটি হচ্ছে যে ইউনূস সাহেব যে ফ্রান্সে ছিলেন যখন বিপ্লব সংঘটিত হচ্ছে, তিনি কিন্তু চিকিৎসার মধ্যে ছিলেন। তিনি ফিরে এসেও কিন্তু একটা চিকিৎসা করতে তিনি সিএমএইচ এ গিয়েছিলেন। রাষ্ট্রীয় স্বচ্ছতা বজায় রেখে আমরা কি জানি ওনার আসলে কি অসুস্থতা হয়েছে কিংবা উনি আসলে কেন চিকিৎসা নিয়েছেন বা কি চিকিৎসা নিয়েছেন আমরা জানি না। ফলে এইসব যারা বলেন আগামী 5 বছর 10 বছর, তার মানে তারা অগণতান্ত্রিক, তারা নির্বাচন চান না, তারা বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক শাসনের মধ্যেই রাখতে চান, এক ব্যক্তি অথবা এক ব্যক্তির পছন্দের যে শাসন তার মধ্যেই রাখতে চান। এই লোকগুলি আওয়ামী লীগকে যেমন ডুবিয়েছিল, এই লোকগুলি ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবিয়ে দিবে যারা নির্বাচন চায় না। দ্বিতীয় হচ্ছে কবের মধ্যে নির্বাচন চান। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং আমার জন্ম বাংলাদেশের জন্মের আশেপাশে, অর্থাৎ আমাদের বয়স প্রায় বাংলাদেশের বয়সের সমান, এরকম একজন নাগরিক হিসেবে এবং আমরা বাংলাদেশের এই উত্থান পর্ব পুরোটাই দেখেছি। আমার স্মৃতিতে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকে পর্যন্ত পুরোটা আছে। ফলে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত দ্রুততম সময়ের মধ্যে। নির্বাচন ডিসেম্বরে, জুনে, এগুলি বলার কোনো মানে নাই। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন, আপনি মনে করে দেখেন, বলেছিলেন এই বছর জুনে অথবা এই বছর ডিসেম্বরে সর্বোচ্চ বা সর্বোচ্চ যদি সময় লাগে তাহলে আগামী বছর জুনের মধ্যে। অর্থাৎ তিনি 6 মাস থেকে 1.5 বছর এরকম একটা টাইমের কথা কিন্তু তার ভাষণের মধ্যে বলেছিলেন একটা ভাষণে। তো এটা যখন থেকেই বলবেন আগামী বছর জুনে, এটা প্রতি বছরই যদি তিনি বলেন আগামী বছর জুনে, প্রতি বছর এখনো বলেন নাই না তানভীর, প্রতি বছর উনি বলেন নাই এখনো। উনি একটা বক্তৃতায় বলেছিলেন যে এই বছরের জুন অথবা এই বছরের ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এখন বছর ডিসেম্বরে বলেছেন, গত বছরে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তো এই বছর এসেও যদি আবার বলেন ডিসেম্বরে, তো এটা যদি আগামী বছরও বলেন যে ডিসেম্বরে হবে, তাহলে কি 5 বছর এভাবে যাবে কিনা সেটাই বলছি না। কিন্তু আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান বাতিল করে এবং আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধান সেই বিধান বাদ দেন। একটি সংসদ ভেঙে দিলে পরবর্তী সংসদে নির্বাচনের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। সংবিধান বাতিলও করেন নাই, সংবিধানের ধারাও স্থগিত করেন নাই। সংবিধান কিন্তু বলবৎ আছে এবং এই সংবিধান বলবৎ থাকা অবস্থায় নির্বাচনের ডেট পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার বলেই তো কিছু নাই না, সেটার জন্য তারা একটা কোর্টের রায় নিয়েছে, কোর্ট একটা অবজারভেশন দিয়েছে, কোর্টের একটা ওনার একটা র্যাটিফাই করেছেন কোর্ট থেকে, যেটা জাতির প্রয়োজনে এটা করা যেতে পারে, কোর্ট বলেছে। আইনজীবী এবং সংবিধান। আমার অন্যখানে একটা প্রশ্ন আছে, যারা আওয়ামী দোষর তাদেরকে তারা রাখেন নাই, কিন্তু এই রায়টা যারা দিয়েছিলেন তারা আওয়ামী দোষর ছিলেন। আমার দোষর শব্দটা খুব ভালো লাগে। যাদেরকে দোষর বলা হচ্ছে তাদের দোষরদের প্রতিনিধি একজন আছে, আমি একটু ওনার কাছে যেতে চাই, আপনাকে একটু যে কোর্ট এই রায়টা দিয়েছে সেই কোর্ট কিন্তু দোষরদের কোর্ট ছিল। হ্যাঁ, এবং দোষরদের দেওয়া রায় কিন্তু এই সরকারটা চলছে। ফলে দোষর শব্দটাকে আমার কাছে খুবই অদ্ভুত লাগে। কেননা আপনি অ্যাক্টিভলি ছাত্রলীগ করলেন,
তারপরে আপনি আন্দোলনের 15 দিন বা মানে আন্দোলনের সফলতার 15 দিন বা 1 মাস আগে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আপনি বিপ্লবী হয়ে গেলেন, আপনি দোষর না। কিন্তু 90 সালে ছাত্রলীগ করেছে তাকে আপনি দোষর বলছেন, যে কিনা পরবর্তীতে কোনোদিন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিল না। ফলে এই যে ডাইকোটমাস নেচার অফ পলিটিক্স, এটা কিন্তু বাংলাদেশ থেকে দূর হয়। হলে সিট পাওয়ার জন্য নানা রকমের নির্যাতন শিকার হবেন, রাজনীতি করতে পারবেন উনি বলে তো কথা না তানভীর, উনি বলে কথা না। ছাত্র শিবিরের সভাপতি বলেছে যে সে ছাত্রলীগ করেছে প্রয়োজনে, কোন একটি নির্দিষ্ট প্রয়োজনে। হ্যাঁ, তো আপনি যেতে চাই ভাই, আপনার কাছে ফিরবো। রাশিদ রহমান, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, আপনি সেই প্রশ্নের জবাব দিয়ে তারপর আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে। জেমস মোহাম্মদ বন্ড, নিশ্চয়ই এটা ফেক নাম, তারপরও যেহেতু প্রশ্নটা তিনি করেছেন, আপনার সাথে কি শেখ হাসিনার কথোপকথন হয়? তিনি কি ফিরবেন? আপনার সাথে কি 5ই, আমি আরেকটু এটার সাথে যোগ করে দিতে চাই, সরকার পরিবর্তনের পর 5ই অগাস্টের পর কি আপনার সাথে দলীয় সভানেত্রীর কথা হয়েছে? এবং আমরা কিছুদিন পর পর ফেসবুকে দেখি তিনি ফিরছেন, এখনই ফিরবেন, যে কোনো একটা তারিখ দেওয়া হয়, এটা মার্চে ফিরবেন, এপ্রিলে ফিরবেন, ঈদের পরের আন্দোলনের মতো। তো কিভাবে ফিরবেন তিনি? এ ধরনের দলীয় ফোরামে কি আপনাদের আলোচনা হয়? আপনাদের নিশ্চয়ই আলোচনা হয়, কারণ তিনি তো বিভিন্ন ভাবে নেতাকর্মীদের সাথে টেলিফোনে কনফারেন্স কলে যোগ দিচ্ছেন। জনাব রাশিদ রহমান, আপনাকে আনমিউট করতে হবে, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। জনাব রাশেক রহমান, আপনি একটু কাইন্ডলি, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা, এটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা ওনার নিজের ইচ্ছা, আরেকটা বাংলাদেশের মানুষের ইচ্ছা। এবং ওই ইচ্ছার সাথে প্রয়োজনীয়তা, সময়ের প্রয়োজন, এরও সম্পর্ক আছে। সুতরাং আমি দৃঢ়ভাবে মনে করি যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। প্রথম উত্তরটা দিলাম। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যখন মনে করবেন যে তার ফেরা উচিত তাদের কারণে, তখনই তিনি ফিরবেন। তবে আমি একটু আব্দুল নূর তুষার ভাইয়ের কথা থেকে একটু আসতে চাই। সংবিধান হচ্ছে পিপলস উইল। সংবিধানের অনেক ব্যাপ্তি আছে, অনেক ভাবে বিবৃত করা যেতে পারে, অনেক বর্ণনা দেওয়া যেতে পারে, অনেক ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, কিন্তু দিনের শেষে বাস্তবতা হচ্ছে সংবিধান মানুষের মনের ইচ্ছাকে ধারণ করবে, সেটাই সংবিধান। যেই সংবিধানে মানুষের মনের ইচ্ছার বিরুদ্ধে চলে যায়, সেটা সংবিধান হিসাবে গ্রহণযোগ্য থাকবে না। এটা হাজারো বছর ধরেই সেই জায়গাটা তৈরি হয়েছে। সো সংবিধান নিয়ে কথা বলার আগে, যেহেতু আমরা রাজনীতি করি, অন্যদের ব্যাপারটা ব্যতিক্রম হতে পারে, আমাকে চিন্তা করতে হবে মানুষ কি চায়। ঠিক আছে? এখন আমি তুষার ভাইয়ের প্রত্যেকটা কথা শুনছিলাম, বেশিরভাগ কথার সাথে আমি একমত, আমার কোনো ডিবেট নাই। কিন্তু আমি সব শেষে চিন্তা করতেছিলাম যে আমি যদি তানভীর ভাইকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের এখনো সর্ববৃহৎ দুইটা দলের নাম কি, তাহলে একটা আসবে আওয়ামী লীগ আর একটা আসবে বিএনপি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং সংবিধান কি বলে, সংবিধানে কি হয় বা কি হয় না, সেই আলাপে না যে, যদি না আওয়ামী লীগের পক্ষ থেকে, যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, ওনার পক্ষ থেকে, এবং বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার পক্ষ থেকে, আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূস আছে, সকলের পক্ষ থেকে যদি না বসে আমরা অলিখিতভাবে কিছু জায়গায় একমত না হই, যেমন আগামী দিনে কোনো রাজনৈতিক সংকট হলে সেই সংকটকে মোকাবেলা করার জন্য আমরা নিজেরা আবার নির্বাচন করব না, এই জায়গায় থাকতে হবে। আগামী দিনে রাজনৈতিক কোনো সংকটকে মোকাবেলা করার জন্য আমরা তৃণমূল পর্যায়ে, অর্থাৎ স্থানীয় সরকার পর্যায়ের একেবারে নিম্নতম পর্যায়ে আমাদের রাজনৈতিক মার্কাকে দিয়ে নির্বাচন করাবো না। এবং আগামী দিনে শুধু ওই ক্ষমতায় থাকার জন্যে বাইরের অথবা অতি সুচতুর কোনো ব্যক্তির
অরাজনৈতিক কোনো ব্যবস্থাপত্র গ্রহণ করব না, এই তিনটা জায়গায় যতক্ষণ না আপনি একমত না হবেন, আপনি নির্বাচন জুনে দেন কি ডিসেম্বরে দেন কি আজকে 10 বছর পরে দেন, বাঙালির কপালের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আসল সংবিধানের যে জায়গাটা, সেটা হচ্ছে যাদের হাতে জনমত আছে তাদেরকে আগে ঠিক হতে হবে যে পলিটিক্যালি উই শ্যাল নেভার বি করাপ্ট, উই শ্যাল রিমেইন 110% honest and full of integrity as far as our political commitment is concerned. এবং একটা জিনিস আপনাকে বলি, আপনি ব্রুনাইয়ের রাজার দিকে তাকান, কোনো গণতন্ত্র নাই, বাট পিপল অফ ব্রুনাই দে আর হ্যাপি। ওকে, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, ইয়েস সিঙ্গাপুর ইজ এ সো কল্ড ডেমোক্রেসি, বাট ইট ইজ নট দ্য কাইন্ড অফ ডেমোক্রেসি দ্যাট উই টক অ্যাবাউট ইন আওয়ার বুকস। ওখানে অনেক অথরিটেরিয়ান ব্যাপার আছে, অনেক রেস্ট্রিকশনস আছে, তারপরেও লি কুয়ান ইউ ওয়াজ এ বেনেভোলেন্ট ডিক্টেটর আন্ডার দ্য গাইজ অফ ডেমোক্রেসি। তার মানে হচ্ছে যে কোন ক্রেসিতে আপনি আছেন ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ আপনার কমিটমেন্ট আপনার দেশের মানুষের প্রতি কি। যদি কমিটমেন্ট ঠিক থাকে, ইউ ক্যান এনশিওর ওভারঅল ওয়েল বিং। আপনার কাছ থেকে আমার কয়েকটা জিনিস জানার আগ্রহ আছে, যদি আপনি প্রতিটা প্রশ্ন যদি 2-3 মিনিট করেন উত্তর, তাহলে যেমন আমার খুব জানার আগ্রহ, যেমন ইংল্যান্ডে স্থানীয় সরকারের নির্বাচনেও লেবার পার্টি কনজারভেটিভ পার্টির সরাসরি অংশগ্রহণ থাকে, এবং স্থানীয় কাউন্সিলগুলিতে তাদের লেবার নমিনেটেড থাকে, টোরি নমিনেটেড বা অন্যান্য রাজনীতি। তো আপনি এটার বিরোধিতা করছেন কোন যুক্তিতে, এবং আপনি অভিযোগ করেছেন যে নমিনেশন বাণিজ্য হয়। বাংলাদেশে শুনেন, বাংলাদেশে যারা গ্রামে ঘোরে না তারা বুঝে না কোন যুক্তিতে, বুঝাই দিচ্ছি আপনাকে, বুঝবেন আপনি। বাংলাদেশের একটা ইউনিয়ন যখন ওয়ার্ড ব্যবস্থাপনা চালু হয়, তখন প্রতিটা বাংলাদেশের ইউনিয়ন 3টি ওয়ার্ডে বিভক্ত ছিল, ঠিক আছে? বর্তমান বাংলাদেশে এক একটা ইউনিয়ন 9টি ওয়ার্ডে বিভক্ত। তার মানে 1 নাম্বার ওয়ার্ডে নতুন 3টা ওয়ার্ড, 2 নাম্বার পুরাতন ওয়ার্ডে নতুন 3টা ওয়ার্ড, 3 নাম্বার পুরাতন ওয়ার্ডে নতুন 3টা ওয়ার্ড। বাংলাদেশ এত ছোট দেশ হওয়ার পরেও এই 1, 2, 3 এর মধ্যে আঞ্চলিকতা আছে, এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনটা পরিবার নির্ভর, সমাজ নির্ভর, গ্রাম নির্ভর হয়ে উঠেছে, যার দরুন আপনি চাইলেই আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যে মার্কা সেটা না দিয়ে দিবেন, এবং এটা খুব পপুলার কোনো প্রপোজিশন হবে তা না। বাংলাদেশের ডেমোক্রেসি উইল নট নেসেসারিলি will be identical to the democracy that prevails in England. আপনি ইংল্যান্ডের স্থানীয় সরকারের মার্কা, yes you are correct, Labour, Tory, they use their own symbol, that's fine, but ইংল্যান্ডের নটিংহামের ভিতরে 10 রকম আঞ্চলিকতার লোক নাই, কিন্তু আমার মিঠাপুকুরের 17 নম্বর ইমাদপুরে গিয়ে দেখবেন 3 ধরনের মানুষ আছে। পাবনা থেকে নথি ভাঙ্গনের জন্য লোক এসেছে, সেখানে আছে, আবার কেউ আসছে বগুড়ার থেকে, সেখানে আছে, আবার কেউ একেবারে আদিবাসী রংপুর মিঠাপুকুরের মানুষ, এবং এক একজন এক একভাবে গ্রাম মহল্লা তৈরি করেছে। সুতরাং যখন আপনি নৌকাটা দিচ্ছেন পাবনাইয়া মানুষের হাতে, তখন যে বগুড়ার থেকে আসছে সে তো তাকে মানতে পারতেছে না, বিকজ ওখানে একটা আঞ্চলিকতা আছে। সুতরাং বাংলাদেশের গ্রামে গঞ্জে খুব নিবিড় ভাবে মিশলে আপনি বুঝবেন যে বাংলাদেশ সবকিছু সবসময় প্রযোজ্য নয়। ইউ ক্যানট মেক ইট হ্যাপেন লাইক দ্যাট। আপনি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিচ্ছেন কিনা, এবং তিনি সেই পদটির জন্য কেপেবল কিনা, এখানে কে বগুড়ার স্থানীয় সরকার, শুনেন, স্থানীয় সরকার নির্বাচনে আপনি যোগ্য ব্যক্তি কেউ কিনা তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এটা জনগণের হাতে রাখছেন না কেন? সেটার জন্য আপনাকে মার্কা দিতে হবে কেন? আপনি নির্বাচনটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করে দেন, তাহলে সত্যি যদি খুব যোগ্য কোনো ব্যক্তি হন তিনি তো ভোট পাবেন, এটা গেল এক। আর 2 নাম্বার কথা হচ্ছে, এটা কি বলবো কিনা, আমার চাকরি থাকে কিনা আমি জানি না, তাও বলি ভাই, চাকরি তো এমনিতেও নাই, আপনি তো সেন্ট্রাল ব্যাংকের টাকা উধাও হয়ে যায়, খবর নাই, ঘুমাইতেছেন, আর আপনি এখানে বৈশা 5000-এর কাছাকাছি ইউনিয়ন একদম সঠিক নমিনেশন দিয়ে দিলেন। ওরে বাবারে বাবা, কত বড় দৈব ক্ষমতা আপনার! আপনার সাথে তো টকশো 5ই আগস্টের পরে প্রথম করছি, অন্যান্য জায়গায় তো পরিষ্কার আমি বলেছি যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে এই মার্কা দেওয়াকে কেন্দ্র করে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, সেখানে সঠিক লোক মনোনয়ন পাচ্ছে, এটা আপনি মনে করছেন কিভাবে? এটা তো আমার জোর করে কথা বলার কোনো বিষয় নাই, এটা পরিসংখ্যানের ব্যাপার। আপনার স্ট্যাটিস্টিক্সে
কোভার্ট অ্যান্ড ওভার্ট কোয়েশ্চেনের আপনি তৈরি করতে পারেন, গোপনে এবং প্রত্যক্ষভাবে। আপনি একজন গণমাধ্যম কর্মী, প্রতিষ্ঠিত কর্মী হিসাবে আপনি যদি বাংলাদেশের যে কোনো গ্রামে যেয়ে আপনি একটা পরিসংখ্যান নেন যে ভাই দলীয় মার্কা দেওয়ায় কি আপনি খুশি, আমি এখানে বসে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি 95 জন লোক আপনাকে বলবে যে এরকম ফালতু চিন্তা ভাবনা করাটাই ঠিক হয় নাই। আবারও বলছি, কনস্টিটিউশন, সংবিধান, পলিটিক্যাল সিস্টেম সবকিছু হচ্ছে মানুষের হৃদয়ের কথা। এখন ইংল্যান্ডে যা প্রযোজ্য তা বাংলাদেশে প্রযোজ্য হবে এমন তো মনে করার কোনো কারণ নাই। আপনি ইংল্যান্ড থেকে নিচ্ছেন 2 বছরে 2বারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। কিছু কিছু নিচ্ছেন, কিছু কিছু নিচ্ছেন না। নো অফকোর্স তাই তো করবেন আপনি, কেন করবেন না? যেটা আপনার মানুষের জন্য ভালো সেটাই তো আপনাকে করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে রিপাবলিক ফর্ম অফ ডেমোক্রেসি আছে, অ্যাবসলিউট ফর্ম অফ ডেমোক্রেসি আছে, বাট কোন দেশে কোনটা প্রযোজ্য সেটা চিন্তা করতে হবে। যেই দেশের নেতা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না সেখানে রেফারেন্ডামের প্রয়োজনীয়তা অনেক বেশি। তার মানে এই না যে বাংলাদেশে 10টা রেফারেন্ডাম হলে ভারতেও 10টা হতে হবে। তার মানে শব্দটা কি? শব্দটা হচ্ছে বিস্পোক ডেমোক্রেসি, অর্থাৎ একটা দেশের ঐতিহ্য, ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা, ধর্মীয় বাস্তবতা সবকিছুকে মাথায় রেখে একটা টেইলার্ড ডেমোক্রেসি ইউ হ্যাভ টু গিফট টু দ্য পিপল। সেটার জন্য একটা কথা বলে আসছি, সেটা হচ্ছে যে দিনের শেষে আমি জানি যে আমি আওয়ামী লীগ করি, আমার কোটি কোটি সমর্থক, আমি চাইলে অনেক কিছুই করতে পারি যেটা সঠিক না। আমি জানি আমি বিএনপি, আমার কোটি কোটি সমর্থক, আমি চাইলেই অনেক কিছু করতে পারি যেটা সঠিক না। তার মানে কি? তার মানে ডেমোক্রেসির উপরের সিলিংয়ে গিয়ে আপনাকে দিনের শেষে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আর কতকাল আমি বাঙালিরে কষ্ট দিব। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গুটি কয়েক লোক, বেশি না, তারা যদি আজকে একতাবদ্ধ হয় যে দে উইল ডু দ্য রাইট থিং ইন দ্য ফিউচার, আমি মনে করি বাংলাদেশের খুব উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে। কিন্তু সেটা হবে কিনা আমি বলতে পারি না ভাই। আই ডোন্ট নো। কারণে বিগত সরকারের এত প্রভাবশালী একটি সরকার, যেটি 4 বছর আপনার 4টি টার্মে আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের আকস্মিক এই পতন হলো। আপনি নিজের একজন রাজনৈতিক কর্মী বলেন, নেতা বলেন, একজন কট্টর সমালোচক বলেন, আপনাকে যদি আমি একদম মোটা দাগে 5টা কারণ বলতে বলি যে এই কাজগুলো আওয়ামী লীগ যদি না করতো তাহলে হয়তো দৃশ্যপট ভিন্ন রকম হলেও হতে পারত। প্রথম কারণ, স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবে রাজনৈতিক প্রতীক ব্যবহার করা ঠিক হয়নি, দল বিভক্ত হয়ে গেছে। 2 নাম্বার কারণ, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অনুপস্থিতিতে, মানে বৃহৎ রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে নিজেরা ওই ওয়াটার গান দিয়ে একজন একজনকে পানি মারামারি যে নির্বাচন, সেটা করা ঠিক হয়নি। সে জায়গায় নৈতিকতার বিরাট বড় অবক্ষয় হয়েছে, আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে। 3 নাম্বার, আপনি রাজনৈতিক চর্চা, যেটাকে বলা হয় রিক্রুটমেন্ট, কালচার অফ রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট সম্পূর্ণভাবে আমরা ছেড়ে দিয়েছি। যেটা আব্দুল তুষার সাহেব বলেছেন, আপনিও বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে মনে হইতো আসমান জমিন পাতাল সব ছাত্রলীগ। কিন্তু হয় কি, আপনি যখন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমি তো ছাত্রলীগ করতাম, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন কর্মী বাছাই করবেন না, যখন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতা তৈরি করবেন না, তখন শিবিরের ছেলে ছাত্রলীগ হবে, ছাত্রদলের ছেলে ছাত্রলীগ হবে, এবং বিপদ সংকটের সময় তাকে আপনি আর খুঁজে পাবেন না। সুতরাং রিক্রুটমেন্টের জায়গায় আমরা ফেল করেছি। কয়টা পয়েন্ট বললাম? 3টা। 4 নাম্বার, বলতে কোনো অসুবিধা নাই, আমার তাদেরকে অনেকে আমি চাচা বলি, আমার মুরব্বী নেতা, মানে কি বলে যে, ধরেন আমার ওবায়দুল কাদের চাচা, হ্যাঁ, উনি যে ভাষায় কথা বলতেন, এটা কি ভবিষ্যতের পলিটিক্স হতে পারে বাংলাদেশের? এটা কি একেবারে কোনো টার্সিয়ারি লেভেল পলিটিক্যাল লিডারের কথা? খেলা হবে মানে কি? আপনি কি খেলা করবেন? কারে নিয়ে খেলা করবেন? দেশের মানুষকে নিয়ে তো আর খেলবেন না। সুতরাং মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদি, আপনি ভারতের কথা রাখেন, আমি ওইসব ওগুলো নিয়ে চিন্তা করি না। আমার দেশ বাঁচলে আমি আছি, দেশ নাই থাকলে আমি নাই। ওইগুলো ভারত টারত রাখেন, ওইটা পরের কথা। ভারত আমাদের বন্ধু, শিওর, বাট আমি তো তাকে মনিব মানতে রাজি। হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার, ভারত আমার বন্ধু প্রতিম রাষ্ট্র। আমি যেটা বলার চেষ্টা করি এটা একটু নেন, এটা খুব জরুরি। উনি হঠাৎ করে একদিন একটা বক্তৃতায় বললেন, কিসের মালয়েশিয়া, কিসের সিঙ্গাপুর, আমরা তো এখন আমেরিকা, জার্মানি, জাপানের থেকে বেশি হয়ে গেছি। এটা কোনো স্টেটমেন্ট হলো ভাই?
ক্যান ইউ মেক এ স্টেটমেন্ট লাইক দিস? এই যে ধরেন উনি বললেন যে আমরা পালাবো না, কোথায় পালাবো? ফখরুল সাহেব আপনার বাসায় জায়গা দিবেন? এগুলা কথা বলার কোনো প্রয়োজন আছে কি? You need to make this kind of statements. So আমি স্টেটমেন্ট পর্যন্ত বললাম, কিন্তু অনেক কর্মকাণ্ড করছেন যেগুলো আসলে দুঃখজনক, লজ্জাস্কর। এবং সবচেয়ে বড় কথা কি, যেটা সবচেয়ে মারাত্মক ব্যাপার, তাছাড়া আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা থেকে পড়তো না, আওয়ামী লীগের চেইন অফ কমান্ড ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে যখন আপনি ফ্লোর ক্রসিং অ্যালাউ করে দিলেন দলের মধ্যে, তখন দলের সেন্ট্রাল লিডার থেকে নিচ পর্যন্ত এমন ভাবে দ্বিধাবোধ তৈরি হইল যে ওই আন্দোলনকে মোকাবেলা করার জন্য কেউ আওয়ামী লীগের পক্ষ থেকে রাস্তায় নামে নেই। এবং অ্যামেজিংলি না, 5ই আগস্ট ঢাকার রাস্তায় 10,000 লোক আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল না। এটা রূঢ় বাস্তবতা, এটা তিক্ত সত্য। আপনি কি মনে করেন এ কারণেই গত 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিজের রাজনৈতিক দলে নিজের প্রতিদ্বন্দ্বী তৈরি করার কারণেই কি আপনি মনে করছেন যে জুলাই আগস্টের আন্দোলনের রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পাওয়া যায়নি? আমি অনেকগুলা কারণ বলেছি, একটা কারণ না, এটাও কি একটা কারণ? একটা বড় কারণ, অবশ্যই বড়। এবং শুধু তাই না, আন্তর্জাতিকভাবে যখন বহির্বিশ্বের দেশগুলো দেখছে যে 300 জনের সংসদীয় একটা গঠন, মানে সংসদ, সেখানে 289 জন হচ্ছে আওয়ামী পন্থী, এই ধরনের সংসদীয় বিজয় তো পৃথিবীর কোনো ইতিহাসে নাই। 300 জনের ভিতরে 289 জন, কিভাবে জিজ্ঞাসা করেন? 65 জন হচ্ছে বিদ্রোহী আওয়ামী লীগের, আর বাকি আপনার 225 জন, সরি 64 জন বিদ্রোহী, আর বাকি 225 জন হচ্ছে আপনার নৌকা মার্কা নিয়ে, আর 11 জন হচ্ছে আপনার জাতীয় পার্টি। তো 11 জন বিরোধী দল, 289 জন হচ্ছে ট্রেজারি বেঞ্চ, সরকারি বেঞ্চ। আপনার সরকার তো গ্রহণযোগ্যতা পায় নাই, উই ফেইলড। এবং হয় কি, যখন আপনি সরকার পরিচালনায় সমালোচনার কোনো জায়গা রাখবেন না, যখন কোনো কথা বলা যাবে না, যখন বিতর্ক তৈরি হবে না, যখন ভালোকে ভালো খারাপকে খারাপ বলা যাবে না, তখন পতন তো অনিবার্য। সেটা হয়েছে তো ভাই, কিন্তু এটা আওয়ামী লীগের দোষ না। এটা আওয়ামী লীগের দোষ না। লেট মি মেক ইট ক্লিয়ার, আওয়ামী লীগ এজ এ পার্টি এ দোষ করতে পারে না। এটা বাংলাদেশের স্বাধীনতার দল, এটা সরকারের দোষ, এটা ওই ব্যবস্থাপনার দোষ হতে পারে। বাট বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য অনিবার্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্য অনিবার্য, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অনিবার্য। সুতরাং কনফিউজ করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যে দর্শন বা যে বিশ্বাসের জায়গা, এটা কল্যাণময়ী, এটা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন, বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রার জন্য প্রয়োজন। বাট সরকারের জায়গা থেকে আমরা অনেক ভুল করেছি। এবং হ্যাঁ, সংসদীয় বলুন, স্থানীয় সরকার বলুন, অন্যান্য রাজনৈতিক যে হাতিয়ারগুলো আছে সেগুলো প্রয়োগের জায়গায় বলুন, উই হ্যাভ মেড ব্লান্ডার, আমরা ভুল করেছি। আমরা আওয়ামী মনা কোনো একজন ব্যবসায়ী, তাকে নিয়ে কার্টুন আঁকা হয়েছে, সেই কার্টুনিস্টকে আমরা ধরে জেলে ঢুকিয়ে দিয়েছি। ক্যান ইউ ডু দ্যাট? এটাকে আপনি পারেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, বিশাল ধনাঢ্য ব্যক্তি, 2 বারের রাষ্ট্রপতি, তাকে নিয়ে এখনো তো প্রত্যেকটা টিভি চ্যানেলে যোগ চলতেছে। কয়টা লোক অ্যারেস্ট হচ্ছে, কয়টা লোকের নামে মামলা হচ্ছে? ডোনাল্ড ট্রাম্পকে প্যাম্পার্স পরিয়ে এখানে ট্রাফালগার স্কয়ারে তার, শুধু ডোনাল্ড ট্রাম্প না, আপনি যেই দেশে আছেন সেই দেশে নীল গ্যালাগার নামে একজন সিটকম হোস্ট ছিলেন, আপনি গেলে দেখবেন সে যেভাবে কি বলে আপনার জন মেজর থেকে শুরু করে আপনার ওই যে কি আপনার লেবার পার্টির যে ছিল ওই প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার থেকে শুরু করে গর্ডন ব্রাউন থেকে শুরু করে মাইকেল হেজেলটাইন থেকে শুরু করে যেভাবে কমিক করতো, যেভাবে জোক করতো, তার তো যাবজ্জীবন থাকার কথা জেলের ভিতরে। But he was a celebrated person. He was making $1 million. He was acting as the conscience of the society. একজন কমেডিয়ান, সে আপনাকে নিয়ে কমিক করবে আপনি যখন অন্যায় করবেন। একজন কার্টুনিস্ট আপনাকে নিয়ে কার্টুন আঁকবে যখন আপনি অন্যায় করবেন। একজন জার্নালিস্ট আপনার অন্যায় নিয়ে লিখবে যখন আপনি অন্যায় করবেন। আপনি ভয়েস যদি বন্ধ করে দেন, আপনি নিজেকে ভালো করবেন কিভাবে? ধন্যবাদ। আমরা তো ওগুলো নিয়ে কথা বলতেছি না। আমি আপনাকে একটা কথা বলি, এখনো তত্ত্বাবধায়ক সরকার আমি মনে করি মুক্ত জার্নালিজম করতে দিচ্ছে না। আগে কি হয়েছে সেটা তো আপনারা জানেন। হ্যাঁ,
কিন্তু এখন আমি ফিরবো আপনার কাছে, জনাব রাশেক রহমান, আপনার কাছে ফিরবো। নেতৃত্বের জায়গা থেকে বড় রাজনৈতিক দলগুলো, আমি কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে বলছি না, স্বাধীনতার পরে রাজনৈতিক দলগুলো, রাশেক রহমান বলেছেন যে বড় রাজনৈতিক দল বা নির্বাচনে জয়লাভের দিক থেকে বা সরকার গঠনের দিক থেকে যদি আপনি আওয়ামী লীগ এবং বিএনপিকে ধরেন, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতৃত্ব তৈরি হওয়ার, অর্থাৎ মেধাবী নেতৃত্ব তৈরি হওয়ার প্রক্রিয়াগুলো কি স্বচ্ছ? কেন স্বচ্ছ না? এবং আমরা পাশ্চাত্যে দেখি নেতৃত্ব তৈরি করবার যে প্রক্রিয়া, এটা খুবই স্বচ্ছ। হ্যাঁ, এবং কে নেতা হবেন, এটা অনেক সময় 5টা প্রাইম মিনিস্টার চলে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী গত কয়েকটা সেশনে। এইখানে 5বার পরিবর্তন হয়ে গেল এই ব্রেক্সিট পরবর্তী সময়ে, কিন্তু নতুন নেতৃত্ব তৈরি হয়ে গেল এবং ভোট দেওয়ার সুযোগ আছে, লিডারশিপ রেস হয়। মানে আমাদের বাংলাদেশে সভানেত্রী বা সভাপতি, চেয়ারপারসন, এগুলো তৈরি হওয়ার জন্য লিডারশিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই। জনাব আব্দুল লতিফ, এটা নাই, কারণ এখানে তো পরিবার ভিত্তিক রাজনীতি হয়েছে। আপনাকে তো কারো না কারো ছেলে মেয়ে বা কিছু হতে হবে, এবং আনফরচুনেটলি আওয়ামী লীগ বলেন অথবা এখন বিএনপি বলেন, সব জায়গাতেই নেতৃত্বের একটা বিরাট অংশ বাবা এমপি ছিল তাই ছেলে এমপি হতে চায়, শ্বশুর এমপি ছিল তাই জামাই এমপি হতে চায়, এইভাবেই তো এমপিও হয়। অতএব যে দলের এমপিরা বংশগতভাবে আসে সেই দলের নেতাও বংশগতভাবে আসে, এবং এক ধরনের বংশের শাসন তো আমাদের দেশে আছে। ফলে এইটা একটা বাস্তবতা, এবং সেই কারণে এটা ঘটেছে। আরেকটা হচ্ছে যে জনপ্রিয়তার যেহেতু কোনো পরীক্ষা নেওয়ার সিস্টেম নাই, দলের মধ্যে ভোট হয় না, দলের কোনো অঙ্গ সংগঠনের ভোট হয় না, ব্যাগের ভিতর থেকে চিরকুট বের করে বলে দেয় একে দিয়ে দিতে হবে, ওকে দিয়ে দিতে হবে। আমি শুধু একটা উদাহরণ দিই, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নির্বাচন হচ্ছে, আমার এক বড় ভাই চলে আসলেন বিদেশ থেকে, উনি এসে বললেন যে আমি দাঁড়াবো। বললাম দাঁড়ান। উনি দাঁড়ালেন, কিছুক্ষণ পরে উনি ওইখান থেকে আমাকে ফোন করলেন, বললেন যে চিরকুট বের হয়ে গিয়েছে, এখনই ঘোষণা দিয়ে দেওয়া হবে। তো তারপর চিরকুট বের হলো, চিরকুট বের হওয়ার পরে একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক হয়ে গেলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের। হওয়ার পরে নিশ্চয়ই এরকম একটা সিদ্ধান্ত, ব্যাগ থেকে চিরকুট বের হয়েছে। পরে আমি জানলাম যে এই চিরকুটের জন্য তথ্য সরবরাহ করেছেন 3 জন নেতা, এবং সেই নেতাদের 3 জনের তথ্যের ভিত্তিতে একজন প্রেসিডেন্ট এবং একজন সেক্রেটারি হয়েছেন। আমি তো কারো নাম উল্লেখ করবো না বলেছি, সেজন্য নাম না করলে তো রেকটিফিকেশন হবে না। অথেন্টিসিটি নিয়ে, সোর্স নিয়ে তো এটা প্রশ্ন আসতে পারে, সে কারণে না, ডেফিনেটলি সোর্স আছে, ডেফিনেটলি সোর্স আছে, আমি তার নাম বলবো না, ঠিক হবে না কোনো কিছু। না, আমি বলে যাই, কারণ এদের সবার নাম জানে। তো এখন 5ই আগস্ট বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে সবকিছুর নাম বদল হয়ে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের তো একটা মানববন্ধন হলেও করতে পারার কথা, তাই না? কিন্তু যিনি সভাপতি হয়েছিলেন উনি জেলখানায়, হত্যা মামলার আসামি, আর যিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন উনি কোথায় হারিয়ে গেছেন কেউ জানে না। তো ব্যাগের থেকে চিরকুট বাইর করে নেতা যদি দিয়ে দেওয়া হয়, ঘটনা তো এটাই হবে, নিজে বাঁচলে নাকি বাপের নাম। এখন কিন্তু দেখেন, বাপের নাম বাঁচানোর জন্য যাদেরকে নিয়োগ দিয়েছিল তারাও বাপের নাম বাঁচাতে পারছে না। এর কারণ হচ্ছে অযোগ্য, মূর্খ, অসভ্য এমন সব লোকজনকে ব্যাগের থেকে চিরকুট বের করে স্বাধীনতা চিকিৎসকের পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক বানিয়েছে। আমি শব্দগুলি কেন বললাম? যিনি সভাপতি হলেন উনি সভাপতি হয়ে কি করতে গিয়েছিলেন জানেন? উনি মনসুর আলী সাহেবের নামে একটা মেডিকেল কলেজ আছে, ওটা দখল করতে গিয়েছিলেন। উনি ওটা দখল করতে গেলেন, কারণ উনি এখন স্বাধীনতা চিকিৎসক সভাপতি, নিজের দলের লোকের সাথেই নিজে মারামারি লাগিয়ে দিয়ে এটা দখল করতে গেলেন। আর যিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন তার নামে কয়েকদিন আগে এই যে সাবরিনা নামে একজন ডাক্তার আছেন না, সাবরিনা, ওই যে কি বলে করোনার সময়, সাবরিনার নামটা ঠিকই মনে আছে, কিন্তু সাবরিনা এটার পার্ট না, সাবরিনা একটা স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে সাবরিনাও ভদ্রতা করে তার নামটা লেখে নাই, সাবরিনাও ভদ্রতা করে তার নামটা লেখে নাই। আমরা নেতৃত্বের জাতীয় সংসদে মানে সেখানে সাবরিনা উল্লেখ করেছে, সেখানে সাবরিনা উল্লেখ করেছে না। এটা কেন জাতীয় রাজনীতিতে আসবে? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে একটা ছোট চিকিৎসক পরিষদে পর্যন্ত চিরকুট বের হতো ব্যাগ থেকে, তাহলে দলের অবস্থা কি ছিল? দলের অবস্থা এরকমই ছিল, যাকে ভালো লাগে সে হয়, যাকে ভালো লাগে না সে বাদ পড়ে যায়। এবং সাবরিনাও ওর নাম লেখে নাই ওই স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেনারেল সেক্রেটারি, কিন্তু সাবরিনা লিখেছে যে সে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়োগ পাওয়ার সাথে সাথে
তার ডিপার্টমেন্টের একজন প্রফেসর তাকে উত্তক্ত করতে শুরু করলো। এখন প্রবলেমটা কোথায় দেখেন, একজন নারী উত্তক্তকারীকে বানিয়েছে হচ্ছে জেনারেল সেক্রেটারি, আর একজন মেডিকেল কলেজ দখলকারীকে বানিয়েছে প্রেসিডেন্ট। ফলে যখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল করা হচ্ছে, এত বিরাট সংগঠন দাঁড়াতে পারে নাই। একটু আগে রাশেদ যেটা বললো ওই একই ঘটনাই বললো, এইভাবেই সব জায়গা থেকে চিরকুট বের হয়েছে। ফলে এই যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, মাঠে কেউ থাকে নাই। মাঠে কেন থাকবে? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, আমি সব জায়গায় দিই, সেটা হচ্ছে ইলেকশন করলো সুমন, আর সুমনের বিজয় উদযাপন করা হচ্ছে পলক। এটা ওপেন, এই জন্য আমি নাম বলছি, এটা ভিডিও আছে। এবং সেই উদযাপন করতে সাথে যোগ দিল সোলাইমান সুখন, তারপর সাথে যোগ দিল আয়মান সাদিক। এরা সবাই সুমনের বিজয় উদযাপন করলো। সুমনের বিজয় উদযাপন করবার ফলে সুমন নিজে তো জেলখানায় গিয়েছে, পলকও জেলখানায় আছে, সুখন মানুষের সামনে যেতে পারছে না। কিন্তু আয়মান সাদিক আবার হিরো। কেন? শুধুমাত্র এই কারণে হিরো যে আয়মান সাদিকের 5 কোটি টাকা পলক আন্দোলনের সময় ক্যান্সেল করে দিয়েছে, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিল। যাকে 5 কোটি টাকা দিয়েছিল সে সরকারের আপন না হইলে 5 কোটি টাকা দিয়েছিল? আওয়ামী লীগ কাউকে 5 কোটি টাকা এমনি এমনি দিয়েছে? সরকারের একেবারে আপন লোক না হলে পরে। কিন্তু আপনি ঘটনাটা লক্ষ্য করবেন, একটু আগে যে রাশেক বলেছে না, হ্যাঁ যেতে হবে একটু আগে রাশেক, আমি রাশেককে বিদায় আমি দিতেছি রাশেক আর 5 মিনিট। তো আমি রাশেক একটু আগে বলেছিল না যে আওয়ামী লীগ অযোগ্য লোকজনকে এইভাবে বসিয়েছে। আওয়ামী লীগ এগুলাই করেছে এবং করার ফলে আজকে আওয়ামী লীগ বিদায় নিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওই প্রক্রিয়ার থেকে আমাদের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা এখনো বের হয়ে আসে নাই। ওই একই প্রক্রিয়ার মধ্যে এখনো চলছে, এই কারণে যে ওই যে দেখেন যে 5 কোটি টাকা পেয়েছিল সেও বন্ধু, কেন 2 দিন আগে সে 5 কোটি টাকা ক্যান্সেল হয়েছে। আপনাকে যদি 5 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ ক্যান্সেল করে দিত তাহলে আপনি হিরো। আওয়ামী লীগ যার টাকা ক্যান্সেল করে নাই সে হিরো না। কিন্তু আওয়ামী লীগ কোথায় গিয়ে পৌঁছেছিল? নৌকা প্রতীককে যে হারায়, নৌকার মন্ত্রী তার জন্য গিয়ে তালি দেয়, আপনি আমার প্রতীককে হারিয়ে দিয়েছেন। এই ইলেকশন যে করেছে তার তো আসলে কোন তার তো সরকারে থাকার অবস্থা সে নিজেই ধ্বংস করে দিয়েছে। একদমই, আমি তাই বললাম। তো রাশেক রহমান, আপনি নিশ্চিত তারা আছে, আপনি বলেছেন। আমি আপনাকে বিদায় দিয়ে আমি ডক্টর আব্দুল মন্তুর স্যারের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনার সম্পূর্ণ বক্তব্য। আমি একটা কথা বলি, আপনি যদি নতুন লিডারশিপ চান, একটা জিনিস শুধু আপনাকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ফোরামে কোনো ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করার পরে তিনি মামলা খাবেন না, তিনি জেলে যাবেন না, তিনি মার খাবেন না, তিনি বিপদগ্রস্ত হবেন না। যদি এটুকু নিশ্চিত করতে পারেন, নেতৃত্বের স্ফুরণ কোথাও ঠেকিয়ে রাখা যাবে না। এটাই একটা দেশের এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। তার মানে আপনি মনে করছেন কোনো একজন ব্যক্তি অন্যায় করছেন বা এটা করা উচিত, সমীচীন, সেই কথা যে কোনো ব্যক্তি দ্ব্যর্থহীন কণ্ঠে বিনা ভয়ে ভীতিহীন চিত্তে তিনি প্রকাশ করতে পারবেন। আপনি দেখবেন তার আশেপাশে যারা আছেন তারা তার সাথে একমত হলে হই দিয়ে উঠবে তার পক্ষে। সেখানেই নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্বের জন্য সবসময় ব্যালট বানিয়ে ভোট লাগে না। আপনি যে কোনো একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতির মাঝে কোনো ব্যক্তি যদি উচিত কথা বলেন, আপনি দেখবেন সকলে তার পক্ষ নেয়, রাইট? দ্যাটস হাউ লিডারশিপ গ্রোজ। বাট আপনি যদি চিন্তা করে রাখেন যে আমার ওই লোকের কথা পছন্দ না হলে আমি তাকে দমন করব, তাকে নিধন করব, তাহলে নতুন নেতৃত্বের কথা আশা করে লাভ নাই। আর আমি সবশেষে শুধু একটা বলতে চাই, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, জেন জি বলতে যেটা বোঝায় এবং মিলেনিয়ালের মাঝামাঝি জায়গা থেকে শেষ দিক পর্যন্ত যা বোঝায়, সেখানে আমাদের কোনো গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি হয় নাই। খুবই বিপজ্জনক একটা জায়গায় আমরা আছি। আমরা প্রজন্মের সাথে মিলিয়ে যদি নেতৃত্বের জায়গাগুলো না দিতে পারি, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব প্রায় একটা প্রস্তাবনা হবে বটে। আর আপনার অনুষ্ঠানে এখানে ইদ্রিস মিয়া নামে একজন সম্মানিত দর্শক একটা কমেন্ট করেছেন, রাদার আমার এটার উত্তরটা হবে এরকম, ইদ্রিস সাহেব 5ই আগস্টের আগে অনেক নেতা ছিলেন, সকলেই টিভিতে কথা বলতেন, সকলেই গলার জোর অনেক ছিল, যার দরুন রাশেক রহমান 5ই আগস্টের আগে কি বলেছে এটা আপনি শোনেন নাই। আপনি এখন আমার কথা শুনছেন কারণ এখন কথা বলার কোনো লোক নাই। ধানমন্ডি 32 নাম্বার ভাঙার পরেও বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তার নিজের ফেসবুক থেকে বা ভিডিওতে প্রতিবাদ করতে পারেন নাই। একজন
কেন্দ্রীয় কমিটির সদস্য তার ফেসবুক তার নিজের ভিডিও ছেড়ে বা অডিও ছেড়ে প্রতিবাদ করতে পারেন নাই, বাট রাশেদ রহমান করেছে। এবং আমি আজকে যা বলছি এই কথা 5ই আগস্টের আগে আমি বলেছি। আপনি যান ফেসবুকে, আপনি যান ইউটিউবে, খুঁজে দেখেন আমি কি বলেছি। সুতরাং আই এম এ পারসন হু ডাজ নট মেনটেন ডাবল স্ট্যান্ডার্ড। আমি আবারও বলে যাচ্ছি, বঙ্গবন্ধুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকাকে ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের ব্যবস্থাপনা, আমাদের সরকারি সিদ্ধান্ত, যেটা তুষার ভাইও বললেন যে মাহবুল আলম নৌকা মার্কার প্রার্থী হারতে পারে নির্বাচন ভালো হইলে বা নিরপেক্ষ হইলে বা না হইলে, যেভাবে হোক হার জিতে আছে, সেখানে আপনি নৌকা মার্কাকে হারাইয়া নৌকার পরাজয়কে উদযাপন করার জন্য নৌকা মার্কার মন্ত্রী যাচ্ছে। হোয়াট এ ডাবল স্ট্যান্ডার্ড। দ্যাট মিনস আমরা আমাদের জায়গা থেকে সরে আসতেছিলাম। সুতরাং ইদ্রিস মিয়া সাহেব ভুল বুঝবেন না, আমি আপনাদের সাথেই আছি, ছিলাম। এবং আমি কিন্তু 5ই আগস্টের পরে বিএনপি হই নাই, 5ই আগস্টের পরে জামাতও হই নাই, জাতীয় পার্টিও হই নাই। আমি আওয়ামী লীগের সমর্থক, সেখানেই আছি। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই অকারণে এসব উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের সমালোচনার যে জায়গাটা, যেটা ভালো কিছু আনতে পারে, সেটাকে ম্লান করার চেষ্টা করবেন না। আর দালালি আমি করেছি, এটা সত্যি, দালালি আপনিও করেছেন, ঠিক আছে, দালালি করা বন্ধ করে দেন, আমি তো বন্ধ করেই দিয়েছি। সকলে ভালো থাকবেন, আমাকে একটু যেতে হবে, আপনারা কিছু মনে করবেন না। তুষার ভাই আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালো থাকবেন, ঈদ মোবারক। তানভীর ভাই আপনাকে ঈদ মোবারক। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আই এম sincerely from the bottom of my heart, I'm really grateful. ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো উনি জয় বাংলা বলার সম্ভবত 5ই আগস্টের পর এই প্রথম টেলিভিশন চ্যানেলে জয় বাংলা বলার সুযোগ পেলেন। তুষার ভাই, আপনাকে আমি একটু রেখে দিয়েছি, বেশ কিছু প্রশ্ন আমার রয়েছে আপনার কাছ থেকে বিশ্লেষণ শোনার। নির্বাচনের বিষয়টা রয়েছে, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থিত যে ছাত্রদের নেতৃত্ব রয়েছে বা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে এখন ছাত্রদের, এই ছাত্ররা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না এবং বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী সরকারের যারা সম্পৃক্ত ছিল অপরাধীদের বিচার, স্পেশালি তারা সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তার বিচার না হওয়া পর্যন্ত তিনি তো আসতেই পারবেন না, নির্বাচনও করতে পারবেন না, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিতে পারবে না। তো যে ইনক্লুসিভ রাজনীতির কথা আমরা বলছি, যে গণতন্ত্রের কথা বলছি, ভোটের অধিকারের কথা বলছি, আদৌ সেই ভোটের অধিকার নিশ্চিত হবে কিনা একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে? প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন কে করতে পারবে এবং পারবে না এটা ডিকটেট করে দেওয়ার অবস্থা কোনো দলের নেই। নির্বাচন কে করতে পারবে অথবা পারবে না দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটা নির্ধারণ করা যদি থাকে এবং সেই আইন অনুযায়ী বিচার যদি সম্পন্ন হয় এবং কোনো দলের যদি নির্বাচন করার অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে সেটা কেবলমাত্র আইন করতে পারে এবং আইনের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে এই কাজটা হতে পারে। আমি মনে করি যে যে যুক্তিতে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে নির্বাচন করতে পারবেন না, সেই একই যুক্তিতে জামাত ইসলাম নির্বাচন করতে পারা উচিত না। হ্যাঁ, কারণ গণহত্যার অভিযোগ যদি হয়ে থাকে, তাদের নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যার প্রমাণিত অভিযোগ আছে এবং যে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা ভেতরে তারা শেখ হাসিনারও বিচার করছে, সেই ট্রাইব্যুনাল তো তারা ভেঙে দেন নাই, ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করেন নাই। ফলে এই ট্রাইব্যুনাল এখন বৈধ থাকলে আগেও বৈধ ছিল। ফলে একই ট্রাইব্যুনালই তো বলেছে যে জামাতে ইসলাম 71 সালে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাহলে ঘটনা আসলে অন্যরকম হয়। ফলে আমার মনে হয় যে কে রাজনীতি করতে পারবেন, কে পারবেন না, কে ভোটে দাঁড়াতে পারবেন পারবেন না, আইনের হাতে ছেড়ে দেওয়া উচিত। এবং আইনকে বাইরে থেকে চাপ দেওয়ার যে প্রক্রিয়াটা, এইটার যে ভালো না, এটাও অতীতে প্রমাণিত হয়েছে। আমার মনে হয় যে রাজনৈতিক দলের রাজনৈতিক বক্তব্য রাখা উচিত, অরাজনৈতিক বক্তব্য না রাখাই ভালো। কেউ যদি মনে করেন যে তারা বিপ্লবের মধ্যে দিয়ে রাজনৈতিক দল গঠন করেছেন, তাহলে তাদের বিপ্লবী ভাবধারার মধ্যেই থাকা উচিত। তাদের মেইন স্ট্রিম পলিটিক্স চিন্তা করলে, মেইন স্ট্রিম পলিটিক্স আসলে বিপ্লবের ধারার পলিটিক্স না। বিপ্লবী ধারার পলিটিক্স হচ্ছে সবকিছুকে অকেজ করে দিতে হয়, সবকিছুকে নাকচ করে দিয়ে নতুন বন্দোবস্ত করতে হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই যে টার্মগুলি, এই টার্মগুলি তারা অর্থ বুঝে বলেন বলে আমার মনে হয় না।
কখনো বলেন নতুন বন্দোবস্ত ঘোষণা তারা দিয়েছিলেন, আপনার মনে আছে তারা শহীদ মিনারে সেই বন্দোবস্ত? হ্যাঁ, আমি এই জন্য এটা ব্যাখ্যা করছি যে দেখবেন যে তারা অনেকগুলি টার্ম ব্যবহার করে, নতুন বন্দোবস্ত, সেকেন্ড রিপাবলিক, জুলাই ডিক্লারেশন, 36শে জুলাই, তাই না? এগুলা তো সব তাদের টার্মস। এই টার্মসগুলো তারা তাদের আন্দোলনের মধ্যে দিয়ে ইনভেন্ট করেছেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সবসময় মনে করি যে আগস্ট মাসের 5 তারিখে বলা উচিত, কারণ না হলে আপনাকে সারা দুনিয়ার কাছে আগামী বহু বহু বছর ধরে ব্যাখ্যা করে যেতে হবে যে 36শে জুলাই জিনিসটা আসলে, তাই না? আবেগের জায়গা থেকে কখনো সিদ্ধান্ত নিতে হয় না। যেমন আমি একটা সিদ্ধান্তের খুবই বিরোধিতা করেছিলাম যখন আমরা 90 সালে গণ আন্দোলন করছি এরশাদের পতনের জন্য, তখন আমাদের মিলন স্যারকে কবর দেওয়া হলো ঢাকা মেডিকেলের ভবনের সামনে, এবং ওই জায়গাতে আমি বলেছিলাম যে এটা দেওয়া উচিত না। কিন্তু তখন আমি অত্যন্ত একটা ছোট মানুষ, আমি দেখলাম আবেগের বশে সবাই তাকে সেখানে কবর দিয়ে ফেলার ফলে কি হলো, বছরে 364 দিন এটার সামনে সব ধরনের অনৈতিক নানান ধরনের কার্যকলাপ, সিগারেট খাওয়া, সিগারেটের বাট ফেলা, সেখানে পশু পাখির আগমন, সেখানে নরনারী তার সামনে বসে নাচানাচি, সবকিছু হচ্ছে। কিন্তু ওই যে আবেগের কারণে শহীদ মিলন স্যারকে আমরা মেডিকেল কলেজের মাঝখানে কবর দিয়ে দিচ্ছি। ফলে এই আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে হয় না, কিছু কিছু সিদ্ধান্ত বিবেক দিয়ে নিতে হয়, এবং রাজনৈতিক সিদ্ধান্ত বিবেক দিয়ে নিতে হয়, আবেগের বিষয়। তো এই জন্য আমি বলবো যে আপনি যেটা বলছিলেন একটু আগে, যে তারা যে বলছেন তারা নির্বাচন চান না, আগে বিচার পরে নির্বাচন, বিচার কবে হবে এটা তো তারা নির্দিষ্ট করে বলতে পারবেন না। আপনি দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারপরে তারা তাদের দলের সবচেয়ে বড় নেতা, তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করতে তাদের কয় বছর লেগেছে? এখন আমরা কি এটা আশা করতে পারি যে 6 মাস বা 1 বছরের মধ্যে এই বিচার সম্পন্ন হয়ে যাবে? যদি হয়ে যায় তাহলে আবার এই বিচার নিয়ে প্রশ্ন যায়। তাহলে বিচারকে বিচারের গতিতে চলতে দিতে হবে। বিচারের সঙ্গে ইলেকশন করা না করার কোনো সম্পর্ক নেই। যিনি অভিযুক্ত তিনি তার অভিযুক্ততার কারণে অথবা আইনের যে কোনো বিধানের কারণে তিনি নির্বাচনে যদি অযোগ্য ঘোষিত হন, সেটা ওই ব্যক্তির বিষয়। এবার আসেন, একটি দলের নেতৃবৃন্দ যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে পুরো দল নিষিদ্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা? চাইনিজ কমিউনিস্ট পার্টি মাও সেতুং এর মৃত্যুর পর 4 কুচক্রী নাম দিয়ে 4 জনকে বিচার করেছিল। তার মধ্যে একজন হচ্ছেন মাও সেতুং এর স্ত্রী, আরেকজন হচ্ছেন মাও সেতুং এর সময়ে তিনি রেড আর্মির প্রধান ছিলেন, এবং ধরে নেওয়া হতো যে মাও সেতুং এর একজন উত্তরাধিকারী তিনি। কিন্তু মাও সেতুং এর মৃত্যুর পরে 4 কুচক্রী নাম দিয়ে তাদের বিচার হয়েছিল। সেজন্য কি চাইনিজ কমিউনিস্ট পার্টি চীনাতে নিষিদ্ধ হয়ে গেছে? চীন তো এখনো চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসন করে, তাই না? আপনার মনে হয় অডিও মিউট হয়ে গেছে। আপনি যদি প্রশ্নের উত্তরটি দিতে চান, মানে এটা রিলেভেন্ট, যে ফলে রাজনৈতিক দল হিসেবে অন্য রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ দাবি করলে তাদেরকে যৌক্তিকভাবে দাবি করতে হবে। তবে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আওয়ামী লীগের যে বিরাট সংখ্যক ভোটার যারা আছেন তারা তো আর বাংলাদেশ থেকে চলে যাবেন না। ফলে এই বিশাল সংখ্যক ভোটারকে তাদের দলের প্রার্থীকে ভোট দিতে না দিলে যেটি ঘটবে সেটি হচ্ছে এই ভোটাররা হয় ভোট বর্জন করবেন, অথবা তারা গিয়ে এমন জায়গায় ভোট দিবেন যে ভোট আলটিমেটলি যারা তাদেরকে নিষিদ্ধ চেয়েছেন তাদের পক্ষে যাবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? ফলে এনসিপি যদি দাবি করে তাহলে ধরে নিতে হবে যে এনসিপি সেই ভোটগুলির পুরোটা হারাবে। ফলে এনসিপির উচিত রাজনীতি করা, এনসিপির উচিত হচ্ছে কিভাবে এই শূন্যতা পূরণ করার জায়গাতে যে ভোটগুলি আছে সেই ভোটগুলি তারা পেতে পারেন সেই দিকে রাজনৈতিক চিন্তা করা উচিত। এটা হচ্ছে আমার পরামর্শ। যারা জনগণকে বোকা বানালো, অর্থাৎ আন্দোলনে মারা যাওয়ার পর আবার ফিরে আসলো, তাদেরকে ধোঁকা দেওয়ার কারণে বিচার হওয়া উচিত নয় কি? যারা জনগণকে বোকা বানালো তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে কি? এটা টকশোতে অভিযোগ করলে হবে না। আওয়ামী লীগ না এত বড় দল, এত বিরাট দল, তাদের কেউ কি আদালতে গিয়ে একটা মামলা করার চেষ্টা করেছে? কেউ কি নিজেকে প্রতারিত হয়েছে বলে দাবি করে আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে? কেউ কি একটা রিট করার চেষ্টা করেছে? কেউ কি 3-4 জন 5 জন মিলে একটা মানব বন্ধন করার চেষ্টা করেছে? আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা নাই কেন? আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা না থাকলে আমরা এখানে এই প্রশ্ন করলে আসলে এটা প্রশ্নই হবে, এটা আসলে উত্তর দেওয়া যাবে না। ধোঁকা দেওয়ার কারণে যদি বিচার হয়, ধোঁকা দেওয়ার শাস্তি আসলে খুবই কম। বাংলাদেশে পেনাল কোডে প্রতারণার যে 420 ধারা, সেই 420 ধারা প্রতারণার যে মামলা, সেটাতে শাস্তি খুব একটা বেশি হয় না। এর চেয়ে বেশি শাস্তি আওয়ামী লীগ একটা সাইবার ল বানিয়েছিল, সেই সাইবার লতে এর চেয়ে বেশি শাস্তি দেওয়া যায়। যদি প্রমাণ করা যায়
তারা কম্পিউটার হ্যাক করেছে, তাহলে অনেক বেশি শাস্তি। আমি অনুষ্ঠানের একদম শুরুতে ঈদের আমেজে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু নানা রাজনৈতিক পরিবর্তন এবং সমসাময়িক রাজনীতি, আমরা রাজনীতির বাইরে যেতে পারি না, আমাদের অনুষ্ঠানটিও পিপলস কোয়েশ্চেন। তো আমরা এবারে ঢাকায় আমরা ঈদ উদযাপন দেখলাম, সুলতানি আমলের একটা আবহ তৈরি হয়েছে। তো সুলতানি আমলের ঈদ উদযাপন নিয়ে যদি আপনার এইখানে আমার পরিষ্কার বক্তব্য আছে, সেটি হচ্ছে যে সুলতানি আমলের ঐতিহ্য ফেরত আনার সাথে বিপ্লবের নতুন বন্দোবস্তের কি সম্পর্ক আছে, এটা আমার নিজের মনে একটা প্রশ্ন আছে। সুলতানরা কি গণতান্ত্রিক ছিলেন, কিংবা সুলতানরা কি সবাই খুব জনহিতকর শাসক ছিলেন, কিংবা সুলতানরা যা করে গেছেন সবই কি খুব ভালো কাজ করেছেন? সুলতানি আমলের নাম দিয়ে প্রথমে একটা মিছিল বের করা হয়েছে, সেই মিছিলে কোনো নারী উপস্থিতি ছিল না, ফলে নারী বিবর্জিত সুলতানি আমল বুঝলাম। তারপরে দ্বিতীয় যে ঘটনাটি ঘটিয়েছেন, তারা একটা মূর্তি তৈরি করেছেন। আপনি যদি ইসলামী শরিয়ার ভিত্তিতে যান, তাহলে ইসলামী মূর্তি নিয়ে মিছিল করা আসলে ইসলামী শরীয়তে নাই। ফলে একটা ইসলামী উৎসবের মিছিলের মধ্যে কেন এতগুলো মূর্তি থাকবে, এটা আমি জানি না। এটা কি নতুন বন্দোবস্ত কিনা সেটা আমি জানি না, যে এখন থেকে ঈদের মিছিলে মূর্তি আনা যাবে। সারা মাস রমজানে ত্যাগ সাধনার পরে, তারপরে রমজানে অনেকে ইতিকাফ করেন, রমজানে অনেকে শেষ 10 দিন আত্মানুসন্ধান করেন, মসজিদে কাটান। এত কিছু করার পরে ওনারা ঈদের দিন 4-5-6টা মূর্তি নিয়ে বাইরে হলেন। মিছিলের মধ্যে কোনো নারী নাই, কিন্তু মিছিলে একটা নারী মূর্তি আছে, সেই নারী আবার অ্যারাবিয়ান ড্রেস পরা। সুলতানি আমলে আরবীয় পোশাক পরিধান করে, আর আরবীয় রূপকথা, যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না। এমনকি এই যে অ্যারাবিয়ান নাইটস, এটার সঙ্গে ইসলামেরও কোনো সম্পর্ক নাই। এটাই সবচেয়ে হাস্যকর ঘটনা। আপনারা যারা অ্যারাবিয়ান নাইটস পড়েছেন, আপনারা জানেন অ্যারাবিয়ান নাইটস একটা সেমি অ্যাডাল্ট সাহিত্যকর্ম, যেখানে নারীর স্তনের বর্ণনা থেকে শুরু করে নারীর শারীরিক বর্ণনা রয়েছে, নানান ধরনের ফোর প্লের বর্ণনা রয়েছে অ্যারাবিয়ান নাইটস এর মধ্যে। এবং অ্যারাবিয়ান নাইটস কোনোভাবেই ইসলামী সাহিত্য, ফলে আরবের সাহিত্য মানে ইসলামী সাহিত্য, এটা ভাবার কোনো কারণ নাই। অ্যারাবিয়ান নাইটস সবচেয়ে যে তো সেই অ্যারাবিয়ান নাইটস এর রূপকথা, সেই রূপকথার ভিত্তিতে ওনারা প্রথমে এনেছেন কাকে? প্রথমে এনেছেন আলাদিনকে। মজার ব্যাপার হচ্ছে অ্যারাবিয়ান নাইটস আলাদিনের গল্পটা সংযুক্ত হয়েছে চীন থেকে। এটা একটা চাইনিজ নায়ক। অ্যারাবিয়ান নাইটস এর ঘটনাটা চীন থেকে সংযুক্ত হয়েছে। এটা একটা কারণ আছে। গ্যালান নামে যে ভদ্রলোক অ্যারাবিয়ান নাইটস আবিষ্কার করে ইউরোপে জনপ্রিয় করছিলেন, গ্যালান্ডের অ্যারাবিয়ান নাইটস এর যে অনুবাদ, সেটা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পত্রিকাতে এত ডিমান্ড ছিল, কারণ এটা ছাপা হতো ফ্রান্সে, এবং এত বেশি ডিমান্ড ছিল, ধারাবাহিকভাবে ছাপা হয় বলে, যে গ্যালান্ড তখন বিভিন্ন জায়গার রূপকথাকে অ্যারাবিয়ান নাইটস বানিয়ে দিয়ে অ্যারাবিয়ান নাইটসে ঢুকিয়ে দিচ্ছিলেন। অনেকেই বলে থাকেন যে আলাদিনের যে চরিত্রটি, এটি আসলে অন্য জায়গা থেকে অ্যারাবিয়ান নাইটসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার আসেন, আলাদিন কিন্তু একটা চোর। তো হ্যাঁ, সে চুরি করত। তো ওনারা চৌর্য যুগের বিরুদ্ধে কথা বলছেন। চৌর্য যুগ টার্মসটা আমি দিয়েছি। শেখ হাসিনার সময় এত চুরি হয়েছে, এত চোর, বহু চোর পালিয়ে গেছে। আপনি জানেন এসালম তার মধ্যে একজন, আরো চোরেরা গিয়েছে পালিয়ে। তার বহু চোর মন্ত্রী আছে, এখনো জেগে ওঠে নাই, গা ভাষা দেয় নাই। 2-একটা দেখলাম যে লন্ডনেই দেখা গিয়েছে, তারা 3-4 জন কয়েকদিন আগে। আপনাদের সাথে তানভীর নিশ্চয়ই দেখা হচ্ছে প্রায় রাস্তায়, বাংলাদেশের বিখ্যাত দেখা হয়েছে তাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, এবং এরা চুরি করেছে। আপনি যদি বলেন, আমি প্রমাণ সহ বলতে পারবো এটা চোর। হ্যাঁ, চোর বলেই পালিয়েছে। তো এই যে আলাদিন একটা চোর, তো নতুন বন্দোবস্তের মধ্যে আপনি সেই ক্যারেক্টারটাকে নিয়ে আসলেন আরব রজনী থেকে, যে অরিজিনালি চাইনিজ এবং যে কিনা চোর। আচ্ছা, তারপরে একজনকে বানিয়েছে, প্রমাণিত হয়নি, সেই কারণে তাদের বিরুদ্ধে এসালামেরটা প্রমাণিত, সে ব্যাংক লুট করেছে, প্রমাণিত। আর হাসান মাহমুদের, আপনি হাসান মাহমুদের জমির দলিল দেখবেন, আমি দেখিয়ে দিতে পারবো উনি কিভাবে লিজিং কোম্পানিকে জোর করে লিজিং কোম্পানির মর্টগেজ প্রপার্টি রাউজানে কিনে নিয়েছেন, আমার কাছে আছে। আপনি চাইলে দেখে দিতে পারি, আমি সরি নাম বলতে বাধ্য হলাম। হ্যাঁ, তো এরকম আরো অনেকের আছে, এগুলো আপনি খুঁজলেই পাবেন। প্রমাণিত হয় না, এটা একটা অযৌক্তিক কথা। প্রমাণিত হয় নাই, কোর্টে ফেস করতো, পালাইছে কেন? তাই না, পালিয়ে গেছে তো, পলাতক। এবং এত মাস পরে জেগে উঠেছে, তাই না? এবার আসেন
আমি যে মিছিলের বক্তব্যে ছিলাম সেখানে আসি। তারপরে দিয়েছেন নাসিরউদ্দিন হোজ্জাকে। নাসিরউদ্দিন হোজ্জা একটা টার্কিশ ক্যারেক্টার, এবং নাসিরউদ্দিন হোজ্জা মূলত তুরস্কের জনপ্রিয়। হোজ্জা একজন ব্যক্তি যিনি আসলে ওই টার্কিশ এবং পার্সিয়ান সাহিত্যে তাকে মনে করা হয় যে তিনি গোপাল ভাঁড়ের একজন অ্যানালগ। মানে আমাদের দেশে যেমন গোপাল ভাঁড় অনেক বুদ্ধির কথা বলে, হোজ্জা ওই ধরনের একজন ব্যক্তি। হোজ্জা নানান ধরনের কথাবার্তা বলতেন, তাকে গাধার পিঠে উল্টা করে বসিয়েছে, খুবই ভালো কথা। কিন্তু গাধার মূর্তিটাকে দেখেছেন, এত অশৈল্পিক। এবং হোজ্জাকে একটা কাপড় পরিয়েছে, হোজ্জাকে মূলত একটা টাক্সিডো পরিয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন এটা একটা টাক্সিডো। হোজ্জা যে নিচে কোমরে এইভাবে বেল্ট বাঁধা টাক্সিডো পরতেন, এটা কোথায় আছে? এবং হোজ্জার চেহারাটা দেখবেন, হোজ্জাকে তুরস্কে আঁকা হয় গোফ দিয়ে। আমরা তো হোজ্জাকে তুরস্কের রেফারেন্সে নিব, না হলে ইরানের রেফারেন্সে নিব। ইরান এবং তুরস্কে হোজ্জার মূর্তিতে সব জায়গাতে হোজ্জার ছবিতে গোফ আছে, কিন্তু এই হোজ্জা গোফ নাই। এই হোজ্জার সব দাড়ি পাকা, এবং এই হোজ্জা একটা লর্ড ক্লাইভের মতো একটা পাগড়ি পরেছেন, একটা টারবান পরেছেন, যেটা দেখলে হাস্যকর। মানে হোজ্জাকে আমরা যারা পড়েছি, আমি যেমন নাসিরউদ্দিন হোজ্জার একজন ভক্ত, খুবই উইটি। বাংলাদেশি হোজ্জার মোচ নাই, বাংলাদেশে যেমন অনেকেই মোচ রাখেন না। আমি এই জন্য একটা নতুন টার্ম আবিষ্কার করেছি, তানভীর। এবং কোন একটা নেতার সাথে এই হোজ্জার মিল আছে, সেটা তারা খুঁজুক, আমার দরকার নাই খোঁজা। কিন্তু এটা যে হোজ্জা না, এটা বোঝা যায়। এখন আমি একটা নতুন টার্ম আবিষ্কার করেছি মিছিলটা হওয়ার পর, এটা হচ্ছে হোজ্জানো। হোজ্জানো মানে হচ্ছে যে মূর্তিটা হোজ্জার না, এটাকে হোজ্জা প্রমাণ করার চেষ্টা। এই পুরো মিছিলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম বড় বড় মানুষেরা, বেশ ক্ষমতাবান মানুষেরা হোজ্জাইতে শুরু করেছেন। মানে এই মূর্তি যে হোজ্জার, এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়েছেন। এই যে একটা হাস্যকর মিছিল যে করলেন, বনহুর সাহেব, আপনার নাম বনহুর কিনা আমার সন্দেহ আছে। রোমেন আফাজ একটা তৃতীয় শ্রেণীর একটা উপন্যাস লিখতেন, সেইখানে তিনি নাম দিয়েছিলেন বনহুর। হ্যাঁ, হুর শব্দটা মানে লিঙ্গ ভিত্তিক। হুরদেরকে আমরা নারী মনে করি প্রকৃতপক্ষে। আপনি বনের হুর, আপনি বলেছেন পালাইলে কি প্রমাণিত হয় যে সে চোর? হ্যাঁ ভাই, প্রমাণিত হয়। এই জন্য বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, চোর পালাইলে বুদ্ধি বাড়ে। ওনারা পালাইছে, আমাদের বুদ্ধি বাড়ছে। আর আমি আরেকটা কথা বলি, আপনারা যারা বঙ্গবন্ধুর একজন অতীব ভক্ত, আমিও বঙ্গবন্ধুর একজন ভক্ত। বঙ্গবন্ধুর আত্মজীবনের মধ্যে বঙ্গবন্ধু বলছেন যে উনি মারামারি করেছেন মুসলমানদের সাথে হিন্দুদের ফুটবল খেলা, সেই ফুটবল খেলার পরে মারামারি হয়েছে, এবং উনি এখানে লিখছেন তার প্রতি উত্তরটি আপনি দিন, তাহলে তারেক রহমান হয় না, উনি যাচ্ছেন না কেন? না, আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যেটা করেন, আপনি মাঝখান দিয়ে ঢুকেন, উত্তরটা শেষ করতে দিবেন। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু বললেন যে সে আমার মাথা বরাবর লাথি মেরেছিল, তার লাথি আমাকে মিস করেছে, আর আমি মেরেছি তারটা লেগেছে তার গায়ে। কিন্তু বঙ্গবন্ধু পলায় নেই, তাকে সবাই তখন পরামর্শ দিয়েছিল তুমি পালা যাও, কারণ পুলিশ তোমাকে ধরবে। উনি বলছেন না, আমরা মারামারি করেছি, আমি ধরা দিব, শাস্তি হলে শাস্তি হবে। আপনার যদি অপরাধ করার পরে আপনার নৈতিক যোগ থাকে, আপনি পালাবেন কেন? আপনি কোর্ট ফেস করবেন। তারেক রহমান পালিয়ে যাবে, এটা অদ্ভুত কথা বলে। তারেক রহমানকে বের করে দিয়েছে তখনকার যে 111-এর গভর্নমেন্ট, তারেক রহমানকে বিদেশে চলে যেতে দিয়েছে। সে তো লুকিয়ে লুকিয়ে কোন বিমানে গিয়েছে, কোথায় গিয়ে মাথা চাড়া দিয়েছে, সেটা তো হয় না। এরা তো পালিয়ে গিয়েছে, এরা তো লুকিয়ে লুকিয়ে পালিয়েছে। কোন এয়ারলাইন্সে গিয়েছে, কোন টিকিট দিয়ে গিয়েছে, কোনখান দিয়ে ঢুকেছে, কোন দেশ থেকে ফ্রান্সে ঢুকেছে, কোন দেশ থেকে বেলজিয়ামে ঢুকেছে বলে নাই, কোন দেশ থেকে লন্ডনে ঢুকেছে বলে নাই। তো আমরা তো দেখিনি তারা পালাচ্ছে। কিছু ধরা পড়েছেন, আর কিছু পালিয়ে গেছে। এই জন্য আমরা তাদেরকে পলাতে পারছি। একজনকে ডিপোর্ট করা হয়েছে এখান থেকে, 111-এর গভর্নমেন্ট তাকে পাঠিয়ে দিচ্ছে ওখানে, এবং তারপরে আর ফিরতে দেয়। এই জন্য ফিরতে দিলেই হইতো। কিন্তু এইখানে তো তাদেরকে কেউ বাধা দেয় নাই, কারো কেউ বলেও নাই পালিয়ে যাও, তাই না? তারা পালিয়ে গিয়েছে। এখন যেই সরকার তারেক রহমান সাহেবকে ডিপোর্ট করেছে, সেই সরকার তো এখন আর নাই। তো এখন এটা তো এখন ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তো সেই লোক না, এটা আমার জিজ্ঞেস করলে তো হবে না। আপনি লন্ডনে থাকেন, যিনি এই প্রশ্ন উত্তর দিচ্ছেন, আপনার উচিত সোজা গিয়ে ওনারা জিজ্ঞেস করা। উনি তো এখানে আছেন। ধন্যবাদ। তো আপনি এই যে ঈদের যে আমেজ, একটা উৎসব দেখা গেল, এবং সামনে আমরা জানি পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নিয়েও নানা ধরনের আলোচনা চলছে। এই শোভাযাত্রাটি কি মঙ্গল শোভাযাত্রা হবে, নাকি বৈশাখী শোভাযাত্রা হবে, না নববর্ষ শোভাযাত্রা হবে, নানা রকম কথাবার্তা হচ্ছে। আপনি কি মনে করছেন যে, আপনার কি মনে হয় যে এই ঈদের শোভাযাত্রা থেকে আমরা বৈশাখের শোভাযাত্রার একটা লিটমাস টেস্টের মতো একটা স্যাম্পল পেলাম,
যে কেমন হতে পারে এইটা আমি ভবিষ্যৎ বক্তা না, আমি এটার উত্তর দিতে পারবো না, কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে একজন মুসলমান হিসেবে আমি আহত হয়েছি, কারণ আমার শরিয়াতে এটা একটা ধর্মীয় উৎসব, ঈদ কোনো সাংস্কৃতিক উৎসব না, এবং একটা ঈদের উৎসব কোনোভাবেই সংস্কৃতির সাথে জড়িত না, এটা ধর্মের সাথে জড়িত। এটা মুসলমানদের ঈদ, যেমন পূজা হিন্দুদের পূজা, যেমন বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের বিষয়, যেটা ক্রিসমাস সেটা খ্রিস্টানদের বিষয়, এবং একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সকল ধর্মের লোক যার যার উৎসব পালন করবে, কিন্তু একজনের উৎসবের মধ্যে আরেকজন ঢুকে পড়ে তার উৎসবের মধ্যে অন্য কিছু প্লেস করতে পারে না। তেমনি রমজানের মতো একটি পবিত্র মাস শেষে আপনি যদি অনেকগুলি উদ্ভট ক্যারেক্টার নিয়ে, যার সাথে আমাদের ধর্মেরও সম্পর্ক নাই, যার সাথে আমাদের সংস্কৃতির সম্পর্ক নাই, আমি কিন্তু পরিষ্কার বলেছি আরব্য উপন্যাসের সঙ্গে ইসলামী সাহিত্যের কোনো সম্পর্ক নেই। আরব্য উপন্যাস ইজ এ সফট পর্ন, ঠিক আছে? অতএব এই ক্যারেক্টারকে নিয়ে আসার কোনো যুক্তি নেই। আপনি আরব্য এবং পারস্য উপন্যাস যদি আমাকে বলেন, আমি লাইন থেকে লাইন বলতে পারবো, কারণ এটা ছোটবেলায় আমরা গল্পের বই মনে করে পড়ে আমরা বড় হওয়ার পরে বুঝতে পেরেছি যে এটা প্রকৃতপক্ষে গল্প না, এটা ভিন্ন বস্তু। হ্যাঁ, তো এইখানে আমি মনে করি যে এটা বরং একটা ক্ষতিকর কাজ হয়েছে, এটা উচিত হয়নি। দ্বিতীয় হচ্ছে যে ক্যারেক্টারগুলিকে আনা হয়েছে সেগুলি হাস্যকর, এবং এগুলোকে যেভাবে প্লেস করা হয়েছে সেটা আরো হাস্যকর। ফলে এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। পয়লা বৈশাখ একটা সাংস্কৃতিক উৎসব, বাঙালিরা এটা করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল বাঙালি তারা এটা করে, এবং এই সরকার কিন্তু এটাও বলেছে যে এই পয়লা বৈশাখ উৎসবের সাথে পাহাড়ি যারা সমতলে বাস করেন না, যারা বাংলাদেশে ক্ষুদ্র জাতি আছেন, সেই ক্ষুদ্র জাতির লোকেরাও তারা পালন করেন, সেটাও নাকি তারা এবার পয়লা বৈশাখে পালন করবে। অতএব এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর সঙ্গে পয়লা বৈশাখের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মের উৎসবটা সবাই পালন করতে পারে, তাই না? অতএব পয়লা বৈশাখের মিছিলের সাথে এই মিছিলের বা এটার কোনো লিটমাস কিংবা এটার কোনো অ্যাক্রোলিন টেস্ট কিংবা অন্য কোনো টেস্টের কোনো সম্পর্ক না। যেমন পহেলা বৈশাখে আবু সাইদের প্রতিকৃতি থাকবে বা তার আদলে শোভাযাত্রায় আবু সাইদের প্রতিকৃতি থাকবে এটি নিয়ে বিতর্ক ছিল, এখন শোনা যাচ্ছে সেটি থাকবে না। তো মঙ্গল শোভাযাত্রা যেটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে সেই নামটির পরিবর্তনের কথা এসেছে। তো আপনি কি মনে করেন যে প্রত্যেকটা জায়গায় এই যে আপনি কি কোনো সাংস্কৃতিক আগ্রাসন দেখতে পান কিনা? আচ্ছা, আমি আসি সাংস্কৃতিক আগ্রাসনের আগে আমি বনহুর সাহেবের উত্তর দিই। বনহুর সাহেব একটু আগে স্বীকার করেছেন এটা ওনার নাম না। যে লোকের নিজের নাম প্রকাশ করার সাহস নাই সে অন্য লোককে নানান ধরনের প্রশ্ন করে। আগে নিজের নাম নিয়ে আসেন, ছবিটা দেন, তারপরে প্রশ্ন করেন। আমি এই লুকিয়ে থাকা ফেক বুকের এই ফেক আইডির অ্যান্সার দিতে আসলে পছন্দ করি না। দ্বিতীয় উনি বলেছেন যে শেখ হাসিনাকেও বের করে দিয়েছে হেলিকপ্টারে করে। শেখ হাসিনা বের হয়ে যান নাই, কারণ ওনার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে উনি নাকি প্রধানমন্ত্রী আছেন, উনি পদত্যাগই করেন নাই, এইসব দাবি করা হয়েছে। অতএব উনি নিজে প্রধানমন্ত্রী, ওনারে কে বাইর করে দেবে? উনি স্বেচ্ছায় গেছেন। এইবার আসেন ইয়েতে আসে, উনি স্বেচ্ছায় গিয়েছেন, উনি তো দাবি করেছেন যে উনি এখনো প্রধানমন্ত্রী। উনি সরকারি হেলিকপ্টারে করে গিয়েছেন এবং সরকারি ব্যবস্থার ভিতর দিয়ে গিয়েছেন। তার মানে উনি ওনাকে কেউ বের করে দেয় নাই, উনি নিজের থেকে গেছেন, উনি নিজে যেতে চাইছেন তাই গেছেন। কারণ যাওয়ার সময় উনি একা যান নাই, সাথে আবার তার বোনকে নিয়েছেন, তার আত্মীয় স্বজনকে নিয়েছেন। অতএব ওনার যাওয়া আর এই যাওয়া এক না। অহেতুক আমাকে দিয়ে আজে বাজে কথা বলেন না বনহুর সাহেব। আপনি আগে আপনার নামটা বদলান, এটা খুবই থার্ড ক্লাস টেস্ট। এই যে রোমেন আফাজের একটা ক্যারেক্টার বনহুর, যার কিনা দুইটা বউ, একটার নাম মনিরা আর একটার নাম নুরি। হ্যাঁ, একটা জঙ্গলে থাকে, একটা শহরে থাকে। বুঝতে পারছেন তো? আমি এগুলো জেনে কথা বলি, আজগুবি কথাবার্তা বলে না, একটু রুচির উন্নতি করেন। তানভীর যেটা প্রশ্ন করেছিলেন সাংস্কৃতিক আগ্রাসন, এখানে আগ্রাসনের কিছু নাই, এগুলা হচ্ছে পলিটিক্যাল মিস্টেক, এগুলাকে বলে পলিটিক্যাল কারেক্টনেসের অভাব। আপনি যদি একটা ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাতে চান, সেই ন্যারেটিভ দাঁড় করাতে গিয়ে আপনার কোনো প্রয়োজন নাই এসব উদ্ভট ক্যারেক্টারের আমদানি করা। আপনি মিছিল করবেন আনন্দের সাথে, ঈদের মিছিল করেন, সেই ঈদের মিছিলে আপনি রমজানের রোজার শেষে এলো খুশির গান গান। আপনি যদি ভালো সিনেমা বানাইতে পারেন আপনি সিনেমা বানান, আপনি যদি ভালো আরো গান লেখাইতে পারেন আপনি গান লেখান, তাই না? আপনি যে যারা গান গেয়েছে না, র্যাপ গেয়েছে, আপনি এই ঈদের উৎসবে ঈদের র্যাপ গান তৈরি করেন, তাই না? সেগুলা করেন। আপনার কোনো দরকার আছে সুলতানি আমলে কেমনি ঈদ হইতো সেটা ফেরত আনতে হবে? সুলতানি আমলের ঈদের সাথে বাংলাদেশের আজকের স্বাধীনতা এবং আজকের বিপ্লবের কি সম্পর্ক? সুলতানদেরকে পুনরুদ্ধার করার জন্য বিপ্লব হয়েছে। সুলতানরা কি বাঙালি ছিলেন? অধিকাংশ সুলতান তো বাঙালি ছিলেন না। ফখরুদ্দিন মোবারক শাহ কি বাঙালি? ইয়াসুদ্দিন আজম শাহ কি বাঙালি? ইতিহাস না পড়ে যদি আপনি আজকে ইতিহাস নির্মাণ করতে চান তো বড় মুশকিল।
তো তাহলে আমরা তাহলে যে প্রসঙ্গটিতে শুরু করেছিলাম, যে ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে যে নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন, তাহলে যতগুলো কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করলাম, তো এই কর্মকাণ্ডগুলো কি তাহলে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটিকে এন্ডোর্স করছে না? শেষ মন্তব্য। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে এন্ডোর্স করার সঙ্গে এই মিছিলের সম্পর্ক নাই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে এন্ডোর্স করছে বা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে এন্ডোর্স করেছে আসলে এই সরকার নিজে, এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা নিজে। কারণ তারা এই ঘটনাগুলি বাংলাদেশে ঘটতে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে তারা কিন্তু বলেন নাই তারা মিথ্যা লিখেছে, আপনি লক্ষ্য করে দেখবেন। বলে নাই যে তোমরা কোনো ঘটনা লিখেছো যেটা ঘটে নাই বাংলাদেশে। তারা বলেছেন দুইটা ঘটেছে, একটা ঘটেছে, মানে তারা আগের মতোই সরকারি প্রেস নোটের মতো বলতে চেয়েছেন এগুলি বিচ্ছিন্ন ঘটনা। আগের সরকারের প্রতিবাদ করলে, যে আগের সরকারের নামে কেউ কিছু লিখলে তারা বলতো এটা বিচ্ছিন্ন ঘটনা, এরাও সেটা বলার চেষ্টা করেছে এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঘটনা আসলে বিচ্ছিন্ন না। একটা রাষ্ট্রে যখন কোনো ঘটনা এরকম ঘটে তখন বুঝতে হয় যে এই ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে ঘটছে না। প্রচুর রিল আছে, প্রচুর ভিডিও আছে যেখানে লোকজন বলছে যে তারা এখন এটা কায়েম করবে, সেটা কায়েম করবে, ওইটা কায়েম করবে। ধর্ম সম্পর্কে ভালো করে না জেনে অনেকেই বলছেন যে তারা ধর্মরাষ্ট্র কায়েম করবেন। এই বিষয়গুলি অ্যালার্মিং। যাই কায়েম করেন না কেন ভোটের মাধ্যমে করতে হবে। বাংলাদেশের অধিকাংশ জনগণ যা চাইবে বাংলাদেশ সেইভাবে পরিচালিত হবে। ভোট চাইলে ভোট না দিয়ে আপনি যদি বলেন যে ভোট চাইলে তুমি খারাপ, কিন্তু ভোট ছাড়া আমরা যা যা করি সব ভালো, তাহলে এটা অগণতান্ত্রিকতা। যে কারণে আগের সরকারকে আমরা দোষী করছি, সে একই কারণে এই সরকারের দোষী হবে যদি তারা ভোটকে অগণতান্ত্রিক দাবি বলে। যে কোনো নাগরিকের, যে কোনো বাংলাদেশের না, শুধু বাংলাদেশের ছাড়াও যে কোনো দেশের যে কোনো নাগরিকের গণতান্ত্রিক দাবি হচ্ছে ভোট। কারণ ভোট ছাড়া জনগণ তার রায় দিতে পারে। ফলে জনগণকে ভোট দিতে হবে এবং ভোট হতে হবে ফেয়ার প্লেইং গ্রাউন্ডে, ইনক্লুসিভ ভোট, যেখানে সবাই অংশ নিতে পারবে নির্ভয়, এবং তারপরে জনগণ সিদ্ধান্ত নিবে কাকে রাখবে কাকে রাখবে না। জনগণ যাকে পরিত্যক্ত ঘোষণা করবে সে পরিত্যক্ত হয়ে যাবে, জনগণ যাকে রাখবে সে থাকবে। এইটাই হচ্ছে ঘটনা। আপনি দেশের নাম বদল করার সময় বলবেন প্রজাতন্ত্র ভালো না, জনগণতন্ত্র, কিন্তু নির্বাচনের কথা বললে বলবেন যে না নির্বাচন চাই না। তাহলে জনগণতন্ত্র কেমনে হবে? তাহলে তো জনগণতন্ত্র হবে না। এইগুলি হচ্ছে স্ববিরোধিতা। আর আমার খুব ভালো লাগে লোকজন আমাকে সমালোচনা করলে, একজন বলেছেন আমি একটা বাতিল বোতল। উনি বোতল ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারছেন না। বোতলের মধ্যে কি থাকে আপনি তো জানেন, হয় পানি থাকে না অন্য কিছু থাকে। তো যখন আপনি বোতল বাতিল বলেন, পানির বোতল বাতিল হয় না, এটা জানেন তো? আপনি যে বোতলে পানি খান অনেকদিন পানি খান, বোতল বাতিল হয় হচ্ছে মদের। তো আমার ধারণা যে উনি এই বিষয়টা খুব ভালো বুঝেন, এখনো সেই অবস্থায় আছেন, এই জন্য লিখেছেন আমি বাতিল করবো। ওরে ভাই, বাতিল লোকের কথা শোনার দরকার হচ্ছে তানভীর, আমি আপনাকে পরামর্শ দিই বাতিল লোকজনের সাক্ষাৎকার নিয়েন না। তারপরে আরেকজন লিখেছেন আসিফ রক্সি, আমি তার লেখাও দেখতে পাচ্ছি, উনি নাকি আপনি যদি উত্তর দিয়েই ফেলেছেন, কে মন্তব্য করেছে সেই মন্তব্যকারীকেও জনগণ একটু দেখুক। হ্যাঁ দেখো, ছবি দেখাইতে পারে না এরা, এদের নাম ধামে এবি, এদের নাম এরকম এ বি সি ডি ইউ এফ জি এইচ এগুলা থাকে। দর্শক আপনাদের তারপরে আসিফ রায়কে বলি, আসিফ রক্সি, উনি বলছে সবই উনি বুঝলো, বিমস্টেকের চেয়ারম্যান হয় কোন দেশ, কিন্তু পত্রিকাগুলি বলছে বিমস্টেকের চেয়ারম্যান হলো ইউনূস সাহেব। এটা তো পত্রিকার সবগুলো উত্তর দিতে চান? আমি শত শত উত্তর দিতে পারি, কারণ এই লোকগুলোর উত্তর পাওয়া উচিত, বুঝছেন? এরা এখানে আসে উত্তর পাওয়ার জন্য, একটুখানি নোটিসড হইতে চায়। এই জন্য ধরেন মেসির ছবি দেয়া নিজে প্রশ্ন করে, নিজের চেহারা দেখানোর যোগ্যতা নাই, ক্ষমতাও নাই, এরা জীবনও দেখাইতে পারবে না চেহারা। এরা নিজের বউকে চেহারা দেখে কি না আল্লাহ জানে। তারপরে আছেন রাসেল আহমেদ, উনি বলছেন আমি সুবিধাবাদী। আলহামদুলিল্লাহ, উনি আমাকে সুবিধার কথা বলেছেন, কিন্তু এই সাথে এটাও বলতে হবে যে আমি কার কাছ থেকে সুবিধা নিচ্ছি। হ্যাঁ, আমার নামের বানানটা ঠিক মতো করছেন, সেই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। যদি নামের বানানটা ভুল করেন নাই, আর সামনে যেটা বলছেন সেটা তো ওনার ব্যক্তিগত বিষয়, আমি এটা বলতে হবে আমি কোথায় সুবিধা নিয়েছি। কোন একটা লোক যদি কোনো সরকারি সুবিধা না নিয়ে থাকে জীবনে, সেটা আমি 2 বার সরকারি চাকরি পাইয়া চাকরি করি, অতএব আমাকে এসব বললে হবে না। আমার কোন সরকার বাংলাদেশে দাবি করতে পারবে না যে আমাকে সুবিধা দিচ্ছে। থাকলে আইসা বাইরে হয়ে বলুক, কে বলতে পারে? আমি কোন সরকারের সাথে ব্যবসা বন্ধ করি নাই জীবনে, কোনো চাকরি করি নাই, ব্যবসা করি নাই, কোনো সরকারি অফিসে গিয়ে তদবির করি নাই নিজে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ স্যার। আপনি যে মন্তব্যগুলো আমরা দেখাই না সাধারণত, আপনি সেগুলো পিক করে উত্তর দিয়েছেন। না আমি উত্তর দিতে চাই। শোনেন, আমাদের দেশে কি হয় জানেন, সুশীল সমাজ বেশি সু থাকার জন্য এগুলা বলে না। যেমন একজন বলতেছে আমাকে গালি দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, যা খুশি বলতে পারে, তাতে কিচ্ছু আসে যায় না। আমি 16 বছর বয়স থেকে তানভীর বিতর্কের জন্য কাজ করি সারা বাংলাদেশে। এই বাংলাদেশের ঘাটে ঘাটে মাঠে মাঠে আমি গিয়েছি। এখানে যত দলবল আছে সবখানে আমার বিতর্ক শেখানো লোকজন আছে। আপনি কার নাম বলবেন? কে আমার সাথে বিতর্ক করে নাই, কে আমার কাছে বিতর্ক শিখে নেই?
এখন যারা যে বড় বড় তরুণ নেতা ফেতা যা বলতেছেন আছে, পুরানো নেতা, ইন্টারনেটে গালি দেওয়া নেতা, ইন্টারনেটে প্রশংসা করার নেতা, কে করে না? আজকে যারা মিডিয়ার লোক যারা কাজ করেছে তারা দেখেছে আমি মিডিয়াতে কিভাবে থেকেছি। আমি নিজেও আপনার কাছ থেকে বিতর্ক শিখেছি। আপনি আমার অনেক আপনি আমার এইসব প্রশ্ন দেখলে আমার মোটেও লজ্জা হয় না, বরং আমার খুব ভালো লাগে। আমি কি বুঝি জানেন? আমি বুঝি আমি যেখানে আঙ্গুল দিয়েছি সেখানে আঙ্গুল ঢুকেছে, না হলে পরে এত যন্ত্রণা হতো না। আপনি সমালোচনা করবেন কিন্তু আঙ্গুল দেওয়াটা আসলে কেমন ভদ্র আর কি, সেটাই আমি মানে না এই ভাষা তারা এই ভাষা ছাড়া এই শব্দগুলো সাধারণত ব্যবহার করি না। তানভীর, হ্যাঁ, গণমাধ্যমে আমরা ব্যবহার করি না, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন এই লোকগুলি যাদেরকে ফলো করে ইন্টারনেটে, এই লোকগুলির যারা হুজুর, একটা আছে মজুমদার, একটা আছে নাহিদ রেইন্স, একটা আছে এইভাবে আমি নাম বলে যেতে পারবো অসংখ্য। তো এই যে নামগুলি আছে আপনি দেখবেন এই লোকগুলা যাদেরকে ফলো করে তাদের কাজ এটা, তারা এইসব ভাষা পছন্দ করে, এই জন্য এদের এই ভাষায় না বললে বুঝবে না, সেজন্য বলেছি তানভীর। তো আমরা সবসময় বিনীতভাবে আমাদের দর্শকদের সবসময় বলি, আপনারা নাম প্রকাশ করে গঠনমূলক সমালোচনা করবেন। আমাদের অতিথিরা আপনাদের গঠনমূলক সমালোচনার জবাব দেওয়ার জন্যই কিন্তু আমন্ত্রিত হয়ে আসেন। আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের কারণে আমাদের অতিথিরা তাদের ব্যক্তিগত আক্রমণের শিকার হন। নিশ্চয়ই আপনারা যে প্রশ্নগুলো করেছেন অনেকটাই ব্যক্তিগত আক্রমণ, তো আমরা নিরুৎসাহিত করি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ। পরবর্তীতে আপনারা নিশ্চয়ই আপনাদের পরিচয় প্রকাশ করেই প্রশ্ন করবেন। ওই যে আরেকজন এসেছেন, আমি আঙ্গুল দেখিয়েছি, ওনার খারাপ লেগেছে, আমি এই আঙ্গুল দেখিয়েছি, এইটা মাঝখানে একটা না। অসংখ্য ধন্যবাদ। I'm sorry Tanvir, any people comes to me and any people talks to me like this, they think that আমরা এটা উত্তর দিব না, এইটা কিন্তু আসলে ঠিক না। ওনারা মনে করে যে আমাদেরকে এখানে আজেবাজে কথা বলে চলে যাবে, এবং আপনারা অনেকেই কম আছেন অনলাইনে যারা অনুষ্ঠান করেন, আপনারা এগুলো অ্যালাউ করেন, এগুলাকে এখন ব্লক করেন না কেন? না, আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমরা নেইনি, আমরা দেখাইনি। না, আমি দেখতে পাচ্ছি, আমারও দেখতে পাওয়া উচিত। লাইভ চলাকালীন সময়ে আমরা এই অনেক সময় এইটাকে ব্লক করার আমার অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না, যেহেতু আমাদের সীমাবদ্ধ। তাহলে এখন থেকে এই ব্যবস্থা করবেন যাতে এগুলা দেখতে না হয়, দেখলে পরে আমি উত্তর দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন, আমি খেয়াল করেছি। আপনি প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমরা দেখাইনি, যেগুলো আমাদের গণমাধ্যমে প্রচারযোগ্য নয়, সেগুলো আপনি নিজে পিক করে সেগুলো উত্তর দিয়েছেন। আমি আবারও বিনীতভাবে আমাদের দর্শকদের অনুরোধ, আপনি যখন আমাকে এখানে রেখেছেন, আমি মনে করেন আমি আপনার স্টুডিওতে আছি, তাহলে আমি যদি আপনার স্টুডিওতে থাকি তাহলে এটা আমারও আসা উচিত না। যেমন পিসিআর এর ভয়েস আমার কানে আসার কথা না, আমি যদি উপস্থাপক হই, তাই না? আমি যদি আলোচক হই, আমি যদি এই অনুষ্ঠানে গেস্ট হই, তাহলে পিসিআর এর ভয়েস, পিসিআর কি আলাপ হচ্ছে, এটা আমার কানে আসবে না। তাহলে ঠিক একইভাবে এখানে যদি লোকজন ঢুকে আবল তাবল মন্তব্য করতে থাকে, সেই মন্তব্য আমার দেখতে পারার কথা না। আমার কাছে মন্তব্য পৌঁছেছে মানে আমি এটা পেয়েছি, এবং পেয়ে থাকলে এই মন্তব্য এখানে তো রিটেন অবস্থায় আছে, এটা কোথাও না কোথাও ইট ইজ বিং সিন। এখানে না দেখা যাক, ইন্টারনেটে দেখা যাচ্ছে, ইন্টারনেটে দেখা না যাক, ফেসবুকে দেখা যাচ্ছে। আমি আপনাকে একটু মানে স্মরণ করে দিতে চাই, যেহেতু এটা অনলাইন স্ট্রিমিং হয়, ফেসবুকে অনেকেই মন্তব্য করে, মাল্টিপল প্ল্যাটফর্মে একই সাথে লাইভে যায়। তো অনেকগুলো মাল্টিপল প্ল্যাটফর্মের এই মন্তব্যকারীদের আমাদের তাৎক্ষণিকভাবে হয়তো এটাকে ব্লক করা একটু ডিফিকাল্ট। তো নিশ্চয়ই প্রথম মন্তব্যটা খারাপ করেছে মানে দ্বিতীয় মন্তব্যের আগে সে ব্লক হয়ে যাবে, সে একটার পর একটা মন্তব্য করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই তাকে সতর্ক করছি। আমরা নিশ্চয়ই এই ধরনের সতর্ক না, আপনাদের সতর্ক হওয়া উচিত। আপনারা এখানে যাদেরকে ডাকেন তারা তো আপনাদের এখানে এসেছে টু হ্যাভ এন এনভায়রনমেন্ট, and if they don't have this environment, if people comes and creates noise and abuse and a situation where people feel that they are not being honored perfectly and not being honored according to the acceptable etiquette in the society, তাহলে এই জিনিস তো ঘটবেই। নিশ্চয়ই আমাকে এই মন্তব্যটি আমি নিশ্চয়ই গ্রহণ করেছি, আমরা নিশ্চয়ই এই জিনিসগুলো খেয়াল করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আপনার এই মন্তব্য থেকে একটা দিক নির্দেশনা আমরা পাবো, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই একটা দিক নির্দেশনা পাবে, এবং ব্যক্তিগত যে আলাপচারিতাগুলো হয়েছে সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনার টিআরপি বাড়বে, আমি আপনার টিআরপি বাড়িয়ে দিয়েছি, এটার জন্য টিআরপি বাড়বে।
আমি আপনাকে আরেকটা অনুরোধ করি, আপনি এই পুরা টক শোর কোনো জায়গা থেকে স্নিপেট বানাবেন না, এটা পুরাটা থাকবে, কেটে কেটে রিল বানাবেন না, এটা খুব খারাপ জিনিস। এটা আমি সব জায়গায় দেখি, বুঝছেন কি করে জানেন, কেটে একটা অনুষ্ঠানের থেকে 2 মিনিট 1 মিনিটের কথা বের করে রিল বানায় ছাড়ে। এই জিনিসটা তানভীর করবেন না। আমি তো 1 মিনিটে আমরা করি না, আমরা এইটা করি না, এবং কেউ যদি এটা করে, এটা আমাদের নজরে আসলে নিশ্চয়ই সেটা আমরা তাদেরকে নোটিস পাঠাবো। আমরা তো আপনার তানভীর কেন আমি এটা আপনাকে বললাম এইভাবে জানেন, বিকজ দিস হ্যাজ বিকাম আ সোশ্যাল মিডিয়া পলিসি ফর visitors and viewers who join in these type of talk shows as audience. এরা এই জিনিসটা তৈরি করেছে আমাদের এখানে, এবং এই জিনিসটা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, এবং আমাদের মধ্যে কেউ এটা প্রতিবাদ করে না। আমি এই জন্য এটা শুরু করেছি, আমি এটার প্রতিবাদ করবো, এবং এই প্রতিবাদ আমার ক্লাস শো করে না, এই প্রতিবাদ আমার কারেজ শো করে, বিকজ অন্য কেউ এগুলাকে অ্যাড্রেস করে না। যদি অ্যাড্রেস করতো তাহলে এটা এখানে বন্ধ হইতো, এটা বন্ধ হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই অসুস্থ সমালোচনার, এই ব্যক্তিগত আক্রমণের এই চর্চা থেকে আমরা সরে আসবো। আমরা আপনাকে নিরুৎসাহিত করতে চাই না, নিশ্চয়ই আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন। আমরা সামনের দিনগুলিতে এদেরকে প্রতিহত করে গঠনমূলক সমালোচনাগুলোই প্রকাশ করবার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে।